কফিটা কি গরম? গরম ঠান্ডার বেসিক আইডিয়া আমাদের অলরেডি আছে। গরম হয় হিটের জন্য, আর কতটা গরম সেটা বলে দেয় টেম্পারেচার। হিট কি হয়, হিটকে আমরা মেজার কিভাবে করি, হিট কিভাবে একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হয়, এই সব কিছু শিখে নেবো আমরা আজকের এই ভিডিওতে অন থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব আনন্দে আছো, খুব মজায় আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11th ফিজিক্স থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের ওয়ান শট ভিডিও। সব সময়ের মতো আমরা এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করব শুধুমাত্র একটা ভিডিওতে, আর এই পুরো ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্টস হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সবকিছু অ্যাবসলিউটলি ফর ফ্রি ওনলি অ্যাট learnerhub.com। সবাই তৈরি তো? লেটস গেট স্টার্টেড। তাহলে বন্ধুরা, গল্প শুরু করব আমরা হিট দিয়ে। হিট হচ্ছে এমন একটা ফর্ম অফ এনার্জি যেটা সাধারণত একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে কিংবা একটা সিস্টেম থেকে সারাউন্ডিংসে ট্রান্সফার হয়ে থাকে বেসড অন টেম্পারেচার ডিফারেন্স। সাধারণত কি হয়, যে অবজেক্ট বা যে সিস্টেমের টেম্পারেচার বেশি সেই সিস্টেম থেকে হিট ট্রান্সফার হয় এমন একটা সিস্টেমে যার টেম্পারেচার কম। মানে এটা কিছুটা ওই গল্পটার মতন যে ধরো দুজন মানুষ আছে, একজনের কাছে প্রচুর টাকা আছে আর একজনের কাছে একেবারেই টাকা নেই। তাহলে টাকা ট্রান্সফার কোথা থেকে হবে? যার কাছে বেশি টাকা আছে টু যার কাছে কম টাকা আছে, রাইট? সিমিলারলি হিট ট্রান্সফার সেখান থেকে হবে যেখানে টেম্পারেচার বেশি, সেখানে হবে যেখানে টেম্পারেচার কম। এবারে যদি কথা বলি টেম্পারেচারের, টেম্পারেচার এক্স্যাক্টলি কি? টেম্পারেচার হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যে আমাদেরকে বলে দেয় যে কোনো একটা অবজেক্ট কতটা গরম বা কতটা ঠান্ডা। বেসিক্যালি ইট ইজ আ মেজার অফ হটনেস অর কোল্ডনেস অফ আ বডি। ধরে নাও আমার হাতে রয়েছে একটা গরম চায়ের কাপ। এই চায়ের কাপটাকে টাচ করলেই আমি বুঝতে পারি যে এটা গরম, রাইট? এটা গরম কেন? কারণ এর টেম্পারেচার বেশি। নাও যেই আমরা টেম্পারেচারের কথা বলছি, তখনই এই চায়ের কাপটা ঠিক কতটা গরম, এটা কি উজ্জ্বলন্ত গরম নাকি এটা হালকা গরম, সেটা আমাদেরকে বলে দেয় টেম্পারেচার। তার মানে এক্স্যাক্টলি কতটা হিট আছে, মানে কতটা হট বা কতটা কোল্ড, সেটা আমাদের বলে টেম্পারেচার। যদি মেজারমেন্টের কথা বলা হয়, তাহলে টেম্পারেচার মেজার করার জন্য যে এসআই ইউনিটটা ইউজ করা হয় সেটা হলো কেলভিন। কিন্তু এছাড়াও সাধারণত আমরা যে ইউনিটগুলো ইউজ করে থাকি সেগুলো হলো ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফ্যারেনহাইট। অন্যদিকে যদি হিটের কথা বলা হয়, তো হিটের এসআই ইউনিট হলো জুল। কিন্তু হিটেরও এছাড়া আরও অন্যান্য ইউনিটস আছে, যেমন ক্যালোরি, কিলো ক্যালোরি। যদি রিলেশনশিপ জানতে চাও, তাহলে 1 কিলো ক্যালোরি ইজ ইকুয়াল টু 1000 ক্যালোরিজ, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জুলস। তাহলে বন্ধুরা, হিট আর টেম্পারেচারের সম্পর্কে একটা বেসিক আইডিয়া বা বেসিক রিক্যাপ হয়ে যাওয়ার পর এইবারে আমরা ডিসকাস করব আমাদের নেক্সট টপিক, যেটা হলো থার্মাল এক্সপ্যানশন। ওয়ার্ডটাতে ফোকাস করো। থার্মাল এই কথাটা এসেছে কিসের থেকে? হিট থেকে। এক্সপ্যানশন মানে এক্সপ্যান্ড করা, রাইট? থার্মাল এক্সপ্যানশন মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট যদি এক্সপ্যান্ড হয়ে যায় বিকজ অফ হিট, তাহলে সেটাকে আমরা বলে থাকি থার্মাল এক্সপ্যানশন। এরপরে আমরা দেখে নেব কিছু ভেরি সিম্পল অ্যাক্টিভিটিস, যেখান থেকে আমাদের প্রমাণ হয়ে যাবে যে থার্মাল এক্সপ্যানশন অ্যাকচুয়ালি হয়। কারণ অনেকের হয়তো মনে হচ্ছে যে সত্যিই কি এরকম হয় যে কোনো একটা অবজেক্টকে যদি আমি হিট করি তাহলে সেটা এক্সপ্যান্ড হয়ে যাবে? অবশ্যই হয়। চলো দেখে নিই কিছু এরকম এক্সপেরিমেন্টস। তাহলে ফিজিক্সের টার্মসে যদি আমাদেরকে থার্মাল এক্সপ্যানশনকে ডিফাইন করতে হয়, তাহলে কিভাবে করব? আমরা বলবো যে যখনই আমরা একটা অবজেক্টকে হিট করার জন্য যদি সেই অবজেক্টের ডাইমেনশনস বেড়ে যায়, মানে তার লেন্থ, ব্রেডথ, হাইট সবকিছু যদি বেড়ে যায়, তাহলে তাকে আমরা বলে থাকি থার্মাল এক্সপ্যানশন। অন্যদিকে যদি সেই অবজেক্টটাকে আমরা কুল ডাউন করি আর তার ডাইমেনশনস যদি ছোট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি কন্ট্রাকশন, আর সেই প্রসেসটাকে আমরা বলে থাকি নেগেটিভ থার্মাল এক্সপ্যানশন। এবারে যে নেক্সট প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে এই থার্মাল এক্সপ্যানশন হয় কেন? এমনটা কেন হয় যে হিট করলে সেই অবজেক্টটা নিজেদের ডাইমেনশনে বড় হয়ে যায়? চলো এটা বুঝে নেওয়া যাক। আমরা সবাই জানি যে যখনই আমরা একটা অবজেক্টকে হিট করি, তখন সেই অবজেক্টের ভেতরের যে পার্টিকেলগুলো সেগুলো মুভ করতে লাগে র্যান্ডমলি, সেগুলো ভাইব্রেট করতে লাগে। অ্যাজ আ রেজাল্ট কি হয় যে তাদের যে অ্যাভারেজ সেপারেশনটা সেটা বেড়ে যায়, আর সেই কারণেই তারা এক্সপ্যান্ড করে।
বুঝতে পারলে? খুব ভালোভাবে নয়, চলো ভালো করে বুঝিয়ে দিই আরেকবার। যেমন ধরো একটা অবজেক্টের ভেতরে অনেকগুলো পার্টিকেলস আছে, ঠিক? ধরো একটা পার্টিকেল, দুটো পার্টিকেল, তিনটে পার্টিকেল, চারটে পার্টিকেল। এইবারে সাধারণত যখন আমরা হিট করছি না তখন এই পার্টিকেলগুলো নিজেদের জায়গায় আছে। যখন আমরা হিট করছি তখন এই পার্টিকেলগুলো এইভাবে মুভ করতে লাগে র্যান্ডমলি। অ্যাজ এ রেজাল্ট দেখো আগে এই চারটে পার্টিকেল এইটুকুনি জায়গা নিচ্ছিল, এখন যেহেতু এরা এইভাবে মুভ করছে সুতরাং এরা এতটা জায়গা নিচ্ছে। তার মানে এদের অ্যাভারেজ যে সেপারেশনটা একে অপরের থেকে সেটা বেড়ে গেছে, যার জন্য এখানে এক্সপ্যানশন হচ্ছে। ঠিক, এইবারে আমরা এই কনসেপ্টটা বুঝে নেব সলিডস, লিকুইডস আর গ্যাসেস এই তিনটে স্টেটস অফ ম্যাটারের ক্ষেত্রে। সব থেকে প্রথমে কথা বলবো সলিডস। সলিডের ক্ষেত্রে কি হয়, ভেতরের যে অ্যাটমস বা ভেতরের যে পার্টিকলস তারা খুব টাইটলি প্যাকড থাকে, মানে তাদের মাঝখানের ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা খুব অল্প, যার জন্য যখন এই ধরনের সলিডসকে আমরা হিট করি তখন এই পার্টিকেলগুলো সামান্যভাবে ভাইব্রেট করে, যার জন্য কি হয় এখানে আমরা এক্সপ্যানশন দেখতে পারি, কিন্তু খুব বেশি একটা এক্সপ্যানশন দেখতে পাই না। বাট ইয়েস, সলিডস এক্সপ্যান্ড অন হিটিং। এটার একটা ডে টু ডে লাইফের এক্সাম্পল যদি আমরা নিই তো সেটা হতে পারে রেলওয়ে ট্র্যাকস। তোমরা দেখেছো হয়তো যে রেলওয়ে ট্র্যাক সাধারণত মেটাল দিয়ে তৈরি করা হয়, আর রেলওয়ে ট্র্যাকসের মাঝখানে সামান্য একটু গ্যাপ রাখা হয়। কেন? কারণ দিনের বেলায় সূর্যর যে লাইট সেটা থেকে যখন এই মেটালগুলো হিট আপ হবে তখন তারাও এক্সপ্যান্ড হবে। যদি অল্প একটু গ্যাপ রাখা থাকে তাহলে এক্সপ্যান্ড হওয়ার পরেও তারা সেই গ্যাপটাকে ইউজ করে নিতে পারবে, কিন্তু যদি আমরা একটুও গ্যাপ না ছাড়ি তাহলে কি হবে, যখন এটা এক্সপ্যান্ড হবে এরা জায়গা পাবে না, ভেঙে যেতে পারে, বেঁকে যেতে পারে, রাইট? তো সেই কারণেই রেলওয়ে ট্র্যাকসের মাঝখানে গ্যাপ ছাড়া হয়। এইবারে কথা বলবো লিকুইডস। লিকুইডসের ক্ষেত্রেও এক্সপ্যানশন হয় যখন তাদের হিট করা হয়, কিন্তু লিকুইডদের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা হয়, কারণ লিকুইডসদের ক্ষেত্রে যে ভেতরের পার্টিকলসগুলো তাদের মাঝখানে একটু বেশি গ্যাপ থাকে কম্পেয়ার টু সলিডস। অ্যাজ এ রেজাল্ট তাদের কাছে এদিক ওদিক নড়াচড়া করার বা র্যান্ডমলি মুভ করার যে ফ্রিডমটা সেটা একটু বেশি, সেই কারণেই লিকুইডসরা একটু বেশি এক্সপ্যান্ড করে ওয়েন কম্পেয়ার টু সলিডস। লিকুইডস এক্সপ্যানশন আমরা কোথায় দেখতে পাই আমাদের ডে টু ডে লাইফে? থার্মোমিটার্স, এক্স্যাক্টলি। থার্মোমিটারের ভেতরে যে লিকুইডটা থাকে সেটা হচ্ছে মার্কারি, আর মার্কারিও এক্সপ্যান্ড করে যখন আমরা ওকে হিট করি। তাই জন্যে যখন আমাদের জ্বর হয়, আমাদের বডির টেম্পারেচার বেশি থাকে, তখন আমরা থার্মোমিটার আমাদের বডির কন্ট্যাক্টে নিয়ে আসি, ইদার আন্ডার দ্য আর্ম হোল বা আন্ডার দ্য টাং। আর তাতে কি হয়, যেহেতু বডির টেম্পারেচারটা বেশি হিট আপ হয়ে ওই মার্কারিটা এক্সপ্যান্ড হয়ে তার লেভেলটা বেড়ে যায়, আর সেটা থেকেই আমরা টেম্পারেচারটা মেজার করতে পারি। ঠিক, ওকে। এইবারে কথা বলবো গ্যাসেসদের ক্ষেত্রে। গ্যাসেসদের ক্ষেত্রে কি হয়, গ্যাসেসদের ক্ষেত্রে পার্টিকেলগুলো একে অপরের থেকে অনেকটা দূরে দূরে, তার মানে এখানে ফ্রিডমটা আরও বেশি। যখন তুমি গ্যাসেসদের হিট করবে তখন এই পার্টিকেলগুলো একদম আরামসে বিন্দাস এদিক ওদিক ঘুরতে পারবে, তার মানে এরা আরও বেশি এক্সপ্যান্ড করবে। সুতরাং থার্মাল এক্সপ্যানশন আমরা সব থেকে বেশি কার ক্ষেত্রে দেখতে পাবো? গ্যাসেসদের ক্ষেত্রে, তারপরে লিকুইডস আর তারপরে সলিডস। যখন আমরা গ্যাসেসদের ক্ষেত্রে এক্সপ্যানশনের কথা বলছি এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নোট করতে হবে। আমি বলছি যখন আমরা গ্যাসেসদের হিট করি তখন তারা এক্সপ্যান্ড করে মানে তাদের ভলিউমটাও বেশি হয়ে যায়, রাইট? অ্যাবসলিউটলি। কিন্তু ধরে নাও যদি আমাদের কাছে এরকম একটা সিচুয়েশন থাকে যে গ্যাসেসরা একটা ফিক্সড ভলিউমের মধ্যেই বন্ধ, সুতরাং তারা তার বাইরে গিয়ে এক্সপ্যান্ড হতে পারবে না। সেই ক্ষেত্রে কি হয়, যখন তাদের আমরা হিট করি তখন যেহেতু ওই গ্যাসেসদের কাছে কোনো অপশন থাকে না টু এক্সপ্যান্ড, তখন কি হয়, সেই ক্ষেত্রে প্রেশার ইনক্রিজ হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল নিয়ে নাও পিস্টনের। পিস্টন তোমরা সবাই দেখেছো, পিস্টন এরকম ধরনের একটা সেট আপ হয় যেখানে তোমরা এই পিস্টনটাকে, মুভেবল পিস্টন যদি হয় তাহলে এইভাবে মুভ করে তোমরা ভেতরের ভলিউমটাকে চেঞ্জ করতে পারো। এবারে দেখো এই ভলিউমটা, ভেতরের যে ভলিউমটা সেটা তো ফিক্সড, তুমি তার সাইজটাকে চেঞ্জ করতে পারো না। সুতরাং এর ভেতরে যতটা গ্যাস আছে সে তো তার কাছে অতটাই জায়গা আছে, এর বাইরে তো সে এক্সপ্যান্ড হতে পারবে না। এবারে যদি একে হিট আপ করাও হয় তো কি হবে, তখন এই এক্সপ্যান্ড তো হতে পারবে না, কিন্তু কি হতে থাকবে, এর প্রেশার বাড়তে থাকবে, তার মানে প্রেশার উইল ইনক্রিজ। তার মানে যখন আমরা এই ক্ষেত্রে যখন আমরা টেম্পারেচার বাড়াচ্ছি মানে আমরা হিট করছি, তখন কি হবে, ইট উইল রেজাল্ট ইন ইনক্রিজ ইন প্রেশার।
এবারে আমরা দেখে নেব টাইপস অফ থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশন কত ধরনের হতে পারে। এখানে আমরা 3 টাইপের থার্মাল এক্সপ্যানশনের কথা বলবো। প্রথম হলো লিনিয়ার এক্সপ্যানশন, সেকেন্ড হলো এরিয়া এক্সপ্যানশন, আর থার্ড হলো ভলিউম এক্সপ্যানশন। আমি আশা করছি যে নামটা থেকেই তোমরা আন্দাজ করে নিয়েছো যে এরা কি হয়। লিনিয়ার এক্সপ্যানশন মানে যদি কোনো একটা অবজেক্টকে হিট করলে তার লেন্থ ইনক্রিজ হয়, তাহলে সেই ধরনের এক্সপ্যানশনকে আমরা বলি লিনিয়ার এক্সপ্যানশন। কতটা লিনিয়ার এক্সপ্যানশন হচ্ছে সেটা আমাদেরকে বলে দেয় কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনকে সাধারণত আমরা ডিনোট করে থাকি এই ছোট্ট যে সাবস্ক্রিপ্টে যে এলটা আছে, এটা দ্যাট স্ট্যান্ডস ফর লিনিয়ার এক্সপ্যানশন। ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনের ভ্যালু যত বেশি, সেই অবজেক্টটা তত বেশি এক্সপ্যান্ড করে। যেমন ধরো আমরা যদি এক্সাম্পল নিই কপার আর গ্লাসের, আমরা দেখে থাকি এদের দুজনের কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনের ভ্যালুটা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখে থাকি যে কপার এক্সপ্যান্ড করে অলমোস্ট 5 টাইমস মোর দ্যান দ্যাট অফ গ্লাস। নেক্সট হলো এরিয়া এক্সপ্যানশন। নামটা থেকেই বোঝা যাচ্ছে যখন আমরা কোনো অবজেক্টকে হিট করি আর সেই হিটের জন্য যদি তার এরিয়াটা বেড়ে যায়, এরিয়া এক্সপ্যান্ড করে, তখন সেটাকে আমরা বলে থাকি এরিয়া এক্সপ্যানশন। এরিয়া এক্সপ্যানশন কতটা হয়েছে সেটা বলার জন্যও থাকে কোফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশন। সিমিলারলি হচ্ছে ভলিউম এক্সপ্যানশন, যার মানে হলো কোনো একটা অবজেক্টকে হিট করলে যদি তার ভলিউম ইনক্রিজ হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি ভলিউম এক্সপ্যানশন। আর এই ক্ষেত্রেও হয় একটা কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। লিনিয়ার এক্সপ্যানশন, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনকে যেভাবে আমরা ডিনোট করি দিয়ে, ঠিক সেইভাবেই কোফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশন আর কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনকে আমরা ডিনোট করে থাকি এ আর ভি দিয়ে। তাহলে চলো বন্ধুরা এবারে একটুখানি এটাকে ম্যাথামেটিক্যালিও দেখে নেবো আমরা থার্মাল এক্সপ্যানশন। কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশনের ভেতরে একটা হলো আমাদের কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, একটা হলো কোফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশন, আর একটা হলো কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। তো বেসিক্যালি যেমন আমি আগেও বলেছিলাম যে কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন আমাদেরকে এটা বলে যে কোনো একটা অবজেক্ট হিট করার সাথে সাথে কতটা ভাবে বা কীভাবে ইনক্রিজ হচ্ছে বা কীভাবে এক্সপ্যান্ড হচ্ছে, সেটার একটা আইডিয়া আমাদেরকে দিয়ে দেয় কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন। ঠিক আছে, চলো এক এক করে তিনটেরই ডেফিনেশন দেখা যাক। সবথেকে প্রথমে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এটা আমাদেরকে বলে দেয় ডিগ্রি অফ লিনিয়ার এক্সপ্যানশন ডিভাইডেড বাই দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। মানে লিনিয়ারলি কতটা এক্সপ্যান্ড হয়েছে উইথ টেম্পারেচার, সেটা আমাদেরকে ম্যাথামেটিক্যালি বলে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, যেটাকে আমরা অ্যালফা এল দিয়ে ডিনোট করি, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। সুতরাং ম্যাথামেটিক্যালি আমরা লিখতে পারি যে অ্যালফা এল ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই এল, মানে চেঞ্জ ইন দ্য লেন্থ, রাইট? ডেল্টা এল হচ্ছে কতটা লেন্থ চেঞ্জ হয়েছে, কতটা লেন্থ বেড়েছে বা কমেছে, ডিভাইডেড বাই এল মানে অরিজিনাল যতটা লেন্থ ছিল, এই চেঞ্জ ইন লেন্থ দ্যাট ইজ ডিগ্রি অফ লিনিয়ার এক্সপ্যানশন ডিভাইডেড বাই দ্য চেঞ্জ ইন টেম্পারেচার, রাইট? এইভাবে আমরা ডিফাইন করে থাকি কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এই যে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, এটা তুমি বলতে পারো এটা জেনারেলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ইট ইজ ক্যারেক্টারিস্টিক অফ দ্য মেটেরিয়াল। তুমি কোন মেটেরিয়ালের কথা বলছো, সেই মেটেরিয়াল টু মেটেরিয়াল এই অ্যালফা এল এর ভ্যালু চেঞ্জ হবে। সাধারণত দেখা যায় যে মেটালসদের ক্ষেত্রে অ্যালফা এল এর ভ্যালু বেশি। তার মানে কি, মেটালসদেরকে হিট করলে তারা বেশি লিনিয়ারলি এক্সপ্যান্ড করে। ফর এক্সাম্পল, যদি তুমি অ্যালফা এল এর ভ্যালু দেখো ইন কেস অফ কপার, আর যদি তুমি অ্যালফা এল এর ভ্যালু দেখো ইন কেস অফ লেটস সে গ্লাস, তাহলে তুমি দেখবে যে কপারের ক্ষেত্রে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনের ভ্যালু অনেকটাই বেশি ওয়েন কম্পেয়ার টু গ্লাস। ঠিক, ওকে। এইবারে ঠিক একইভাবে চলে যাব আমরা কোফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশন। কোফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশনকে ডিনোট করি আমরা অ্যালফা এ দিয়ে। ঠিক আছে, যেটা তোমরা এখানেও দেখতে পাচ্ছ অ্যালফা এ। নতুনভাবে বোঝানোর কিছুই নেই, এটা আমাদেরকে বলে দেবে ডিগ্রি অফ এরিয়া এক্সপ্যানশন ডিভাইডেড বাই দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। তার মানে যখন আমরা অ্যালফা এ এর কথা বলবো, তখন সেখানে আমরা কিসের কথা বলবো? চেঞ্জ ইন এরিয়া, রাইট? দ্যাট ইজ ডেল্টা এ আপন এ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। টেম্পারেচারের সাথে সাথে কিভাবে এরিয়াটা এক্সপ্যান্ড হচ্ছে বা কতটা এরিয়াটা বাড়ছে, সেটার আইডিয়া দেয় আমাদের অ্যালফা এ। ঠিক, ওকে। তারপরে একইভাবে চলে যাব কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, যেটাকে আমরা ডিনোট করি অ্যালফা বি ভি দিয়ে।
ঠিক, ওকে। এখানে ডিগ্রি অফ ভলিউম এক্সপ্যানশন ডিভাইডেড বাই দ্য চেঞ্জ ইন টেম্পারেচার, এগেন ভেরি সিম্পল, অ্যালফা ভি কে আমরা লিখতে পারি চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম উইথ টেম্পারেচার। তাহলে এই তিনটে আমাদের কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন বোঝা গেল। এখানে তোমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছ যেখানে আমরা কি দেখাচ্ছি, ল্যামডা আলফা ভি উইথ টেম্পারেচার। এবারে তোমরা ভাবছো যে আচ্ছা 3 রকমের কোফিশিয়েন্ট পড়লাম, কিন্তু আমরা আলফা ভি এর ক্ষেত্রেই টেম্পারেচারের সাথে গ্রাফ কেন বানিয়েছি? কারণ বাকি দুটো ক্ষেত্রে যখন আমরা লিনিয়ার এক্সপ্যানশন বা এরিয়া এক্সপ্যানশনের কথা বলছি, তখন আমরা জেনারেলি দেখছি যে এই ভ্যালুগুলো হচ্ছে মানে এদের ভ্যালুগুলো ডিপেন্ড করে অন দ্য মেটেরিয়াল, নেচার অফ দ্য মেটেরিয়াল আলাদা আলাদা মেটেরিয়ালের জন্য আলাদা আলাদা ভ্যালু, কিন্তু একটা পার্টিকুলার মেটেরিয়ালের জন্য মোটামুটি এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট থাকে। ঠিক, কিন্তু যখন আমরা কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনের কথা বলি, তখন আমরা দেখি এই যে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন এইটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচারের সাথে সাথে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন চেঞ্জ হতে থাকে, আর সেটারই প্রুফ হচ্ছে এই গ্রাফটা। যদি তুমি এই গ্রাফটা দেখো, শুরুর দিকে তুমি দেখতে পাচ্ছ টেম্পারেচার যেমন যেমন বাড়ছে, অ্যালফা ভি এর ভ্যালুও কিন্তু সেইভাবে বাড়ছে। যখন আমি খুব হাই টেম্পারেচারে চলে যাচ্ছি, তখন কি হচ্ছে, অনেকটা হাই টেম্পারেচারে চলে যাওয়ার পরে আমি দেখছি অ্যালফা ভি এর যে ভ্যালু সেটা হয়ে গেছে প্রায় কনস্ট্যান্ট, রাইট? তারপরে দেখো এটা অতটা বেশি আমরা বাড়তে দেখছি না, রাইট? এই যে গ্রাফটা এখানে প্লট করা হয়েছে, এটা হচ্ছে কপারের ক্ষেত্রে, এই গ্রাফটা কপারের ক্ষেত্রে, বাট এই গ্রাফটা একটা ইন্ডিকেশন যে অ্যালফা ভি এর টেম্পারেচার, অ্যালফা ভি এর ভ্যালু হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ভ্যারি করলে অ্যালফা ভি মানে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনের ভ্যালুও চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, যখন আমরা কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন মানে অ্যালফা ভি এর কথা বলি, তখন আমরা আরও দু একটা জিনিস আমরা নোটিস করি। যেমন আমরা নোটিস করে থাকি যে গ্যাসেস অ্যাট অর্ডিনারি টেম্পারেচার এক্সপ্যান্ড মোর দ্যান সলিডস অর লিকুইডস। সলিড বা লিকুইডের তুলনায় গ্যাসেস বেশি এক্সপ্যান্ড করে অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। এখানে যদি আমরা অ্যালফা ভি এর কথা বলি, মানে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনের ক্ষেত্রেও আমরা দেখি যে যদি আমরা লিকুইডসদের কথা বলি, সেখানে আমরা দেখি যে এই যে অ্যালফা ভি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, কিন্তু সেখানেই আমি যদি এই কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনেরই কথা বলি, কিন্তু গ্যাসেসদের ক্ষেত্রে সেখানে আমরা দেখি যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এবারে গ্যাসেসদের ক্ষেত্রে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কেন, চলো এটা একবার দেখে নেওয়া যাক। ঠিক আছে, একটা যেহেতু আমরা এবারে জেনারেলাইজ করতে চাই, প্রত্যেকটা গ্যাসের জন্য এক একবার করে তো প্রুফ করা যায় না, রাইট? তো একটা জিনিসটাকে একটু সিম্পলিফাইড রাখার জন্যে আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে আছে একটা আইডিয়াল গ্যাস। ঠিক আছে, একটা আইডিয়াল গ্যাসের জন্য সবসময় আইডিয়াল গ্যাস ইকুয়েশন উইচ ইজ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা সবসময় অ্যাপ্লিকেবল। অ্যাবসলিউটলি। ধরে নাও যে আমি যে সিচুয়েশনটার কথা বলছি সেই সিচুয়েশনটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারে, তার মানে প্রেশারের ভ্যালু কনস্ট্যান্ট। কী কী চেঞ্জ হচ্ছে, তার মানে সেই গ্যাসটাতে ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। ঠিক, তাহলে আমি লিখতে পারি যে আমার যে চেঞ্জ ইন ভলিউমটা হবে that will be equal to the change in temperature, right? কারণ বাকি তো পি এন আর এগুলো তো সবই কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো এখান থেকে আমি লিখতে পারি ডেল্টা ভি বাই ভি ইন্টু 1 ডেল্টা টি ইজ ইকুয়াল টু 1 টি। কিছুই না, আমি সিম্পল ম্যাথামেটিক্স করছি, এই ডেল্টা টিটা এদিকে নিয়ে এসেছি। এবারে দেখো তো এটা কি তোমাদের চেনা চেনা মনে হচ্ছে? চেঞ্জ ইন ভলিউম উইথ চেঞ্জ ইন টেম্পারেচার, এটা কার ডেফিনেশন? বেসিক্যালি এই পুরো জিনিসটাকেই তো এতক্ষণ ধরে আমরা অ্যালফা ভি বলে ডিফাইন করেছি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যালফা ভি দ্যাট ইজ কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন ইজ ইকুয়াল টু 1/T। তার মানে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনের টি টেম্পারেচারের সাথে একটা রিলেশনশিপ রয়েছে। তাহলে যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে অ্যালফা ভি চেঞ্জ হবে না? নিশ্চয়ই চেঞ্জ হবে, রাইট? এক্স্যাক্টলি সেটাই আমি বলতে চাইছিলাম এখানে, যে যখন আমরা কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনের কথা বলি লিকুইডসের ক্ষেত্রে, তখন দেখি যে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, কিন্তু যখন আমি এর কথা বলি গ্যাসেসের ক্ষেত্রে, তখন দেখি এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তার মানে যত বেশি টেম্পারেচার তত কম কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনের ভ্যালু।
এবারে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা এটাও দেখব যে আমাদের যে এই কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন মানে অ্যালফা ভি আর কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন মানে অ্যালফা এল, এই দুটোর মাঝখানেও একটা রিলেশনশিপ এক্সিস্ট করে। এক্স্যাক্টলি, চলো দেখা যাক কী ধরনের ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ এক্সিস্ট করে এই দুটো কোয়ান্টিটিজের মাঝখানে। ধরে নাও আমাদের কাছে এই বাক্সটা আছে, ঠিক আছে, এটা একটা মেটালিক কিউব কি একটা বক্স এরকম ভেবে নাও। ধরে নাও ইনিশিয়ালি এর একটা সাইডের লেন্থ হচ্ছে এল, ঠিক? ওকে, এবারে ধরো এটাকে হিট করা হলো, যার জন্য এটা এক্সপ্যান্ড করলো, আর পরে গিয়ে এর লেন্থ হয়ে গেল এল প্লাস ডেল্টা এল, ঠিক আছে। ইনিশিয়ালি এল ছিল, যখন এটাকে হিট করা হলো তখন এটা হয়ে গেল এল প্লাস ডেল্টা এল, ঠিক আছে। এবারে খুব অবভিয়াস যে যখন এক একটা সাইড বেড়ে গেছে তখন এর ওভারঅল ভলিউমটাও বেড়ে গেছে নিশ্চয়ই, আর বেড়েইছে অ্যাবসলিউটলি। ধরে নাও ইনিশিয়ালি ভলিউম ছিল ভি, পরে গিয়ে ভলিউম হয়ে গেল ভি প্লাস ডেল্টা ভি, ঠিক আছে। এই ধরনের একটা সিচুয়েশন আমাদের কাছে রয়েছে। ওকে, এবারে এখানে আমাদের রিলেশনশিপ বার করতে হবে অ্যালফা ভি আর অ্যালফা এল এর মাঝখানে। সব থেকে প্রথমে মনে করে নিই অ্যালফা এল কী হয়। অ্যালফা এল হয় চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট টেম্পারেচার। এইভাবে আমরা অ্যালফা এলকে ডিফাইন করে থাকি। এই ডেফিনেশনটা থেকে আমরা লিখতে পারি যে ডেল্টা এল ইজ ইকুয়াল টু অ্যালফা এল ইন্টু এল ডেল্টা টি। লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। এখন সিম্পল ম্যাথামেটিক্স করছি। ওকে, এইবারে এইটাকে তুমি একদিকে রেখে নাও, ইকুয়েশন 1 বলে এক জায়গায় রেখে নাও। ওকে, এইবারে চলে যাব আমরা ভলিউম এক্সপ্যানশনে। ঠিক, আমরা কি দেখলাম, আগে ইনিশিয়ালি ভলিউম ছিল ভি, পরে ভলিউম বেড়ে হয়ে গেল ভি প্লাস ডেল্টা ভি। তাহলে এই যে চেঞ্জ ইন ভলিউমটা হলো ডেল্টা ভি, সেটাকে আমরা কি লিখতে পারি, ডেল্টা ভি কি কতটা ভলিউম বাড়লো সেটা কিভাবে বার করব, যেটা নতুন ভলিউম বেড়ে যে ভলিউমটা হয়েছে উইচ ইজ ভি ড্যাশ মাইনাস ইনিশিয়ালি যে ভলিউমটা ছিল ভি। ওকে, নতুন যে ভলিউমটা হয়েছে সেটাকে বার কিভাবে করব। ধরো এই ধরনের যখন একটা কিউব থাকে তোমার কাছে, তখন তার ভলিউম তুমি কিভাবে বার করো, সাইড কিউব, রাইট। তার মানে ইনিশিয়ালি, যদি ইনিশিয়ালির কথা বলি তাহলে এর ভলিউম ছিল এল কিউব, তাই তো। তাহলে পরে গিয়ে এর ভলিউম কি হয়ে যাবে, এল প্লাস ডেল্টা এল এর হোল কিউব, কারণ পরে গিয়ে এর যে লেন্থ, এই লেন্থটা কত হয়ে গেছিলো, এল প্লাস ডেল্টা এল। তাহলে এটা এল প্লাস ডেল্টা এল এর হোল কিউব মাইনাস এল কিউব, এটাই হয়ে যাবে। সুতরাং এইটাকে এবারে আমরা একটুখানি সলভ করে নেব। চলো সলভ করা যাক এদিকে। ঠিক আছে, এখান থেকে আমি এখানে নিয়ে এলাম স্টেপ। তাহলে এটা হয়ে গেল ডেল্টা ভি ইজ ইকুয়াল টু, এটা দেখো এ প্লাস বি হোল কিউবের ফর্মে আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি, এ প্লাস বি, আর এরপরে লাস্টে রয়েছে মাইনাস এল কিউব, ঠিক আছে। এই প্লাস এল কিউব আর মাইনাস এল কিউব ক্যান্সেল হয়ে যাবে নিশ্চয়ই। ডেল্টা এল এর হোল কিউব, এবার দেখো ডেল্টা এল যেটা যতটুকু লেন্থ বেড়েছে সেটা এমনিতেই খুব ছোট একটা কোয়ান্টিটি, সেই ছোট কোয়ান্টিটিটার যদি তুমি হোল কিউব করো তাহলে তুমি একটা খুব বেশি ছোট কোয়ান্টিটি পাবে, যেটাকে আমরা অ্যাজিউম করে নিতে পারি যেটা অলমোস্ট জিরো, অলমোস্ট নেগলিজেবল। তাহলে এই ভ্যালুটা নেগলিজেবল হয়ে গেল। তাহলে আমাদের কাছে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কী বাঁচলো, 3L স্কোয়ার ডেল্টা এল। কারণ এখান থেকে যে 3L ডেল্টা এল এর হোল স্কোয়ার, সেখানেও ডেল্টা এল এর হোল স্কোয়ারটা খুব ছোট ভ্যালু, সুতরাং সেটাও জিরোতে, মানে অলমোস্ট টেন্ড টু জিরো হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমি এখানে এই ভ্যালুটা পেয়েছি। ঠিক, এইবারে এইখান থেকে দেখি আমরা এখানে কি করতে পারি। এইবারে এই জিনিসটাকে তুমি এখানে লিখে রাখো ইকুয়েশন 2। এইবারে এখানে আমাদের রিলেশনশিপ বার করতে হবে কার কার মাঝখানে, কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অ্যান্ড কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এইবারে একটু লিখে ফেলি যে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনকে আমি কি লিখতে পারি, হাউ ডু আই ডিফাইন ইট, চেঞ্জ ইন ভলিউম উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, তাই তো, এইভাবেই লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এবারে দেখো এখানে আমরা কি, আমার কি কি চাই, আমার ফাইনাল এক্সপ্রেশনে অ্যালফা ভি চাই আর অ্যালফা এল চাই। ঠিক আছে, তাহলে এদের জায়গায় আমি এখানে কি লিখতে পারি, একটা সিম্পল জিনিস আমি করতে পারি যে এইখান থেকে আমাদের ইকুয়েশন 1 থেকে আমি লিখতে পারি ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইডেড বাই অ্যালফা এল ইন্টু এল।
এটা আমি লিখতে পারি, এই ভ্যালুটা আমি এখানে লিখে দিই, কারণ আমার ডেল্টা টি চাই না, আমার আনসারটা আলফা ভি আলফা এল এর ফর্মে চাই। ঠিক আছে, করে ফেলো। তাহলে এখানে আমি ডেল্টা ভি এর জায়গায় লিখতে পারি 3l² ডেল্টা এল ইকুয়েশন 2 থেকে। ভি এর জায়গায় লিখতে পারি l³ কারণ ভলিউম কি ছিল, l³ ছিল, ইন্টু 1 ডেল্টা টি এর জায়গায় লিখতে পারি 1 দিস। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আলফা এল ইন্টু এল ডিভাইডেড বাই ডেল্টা এল। ঠিক আছে, তাহলে ডেল্টা এল ক্যান্সেল হয়ে যাবে, এখানে l³ এর সাথে এই l² আর l ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, আলফা ভি ইজ ইকুয়াল টু 3 টাইমস আলফা এল। দেখো কত সুন্দর একটা সিম্পল রিলেশনশিপ আমরা পেয়ে গেলাম, যে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন সবসময় কি হয়, 3 টাইমস অফ কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা কি দেখছি, এতক্ষণ ধরে আমরা এটাই শিখছি যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা হিট করি তাহলে সেটা এক্সপ্যান্ড করে, যদি তাকে কুল করি তাহলে সেটা কন্ট্রাক্ট করে। এখানে আমরা ডিসকাস করবো একটা খুব ইন্টারেস্টিং বিহেভিয়ার। জানো কার বিহেভিয়ার? ওয়াটারের বিহেভিয়ার। এক্স্যাক্টলি, ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখি যে জিনিসটা একটু আলাদা হয়। ওয়াটারের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচার রেঞ্জে ওয়াটার একেবারে আলাদাভাবে বিহেভ করে। মানে ওয়াটারকে যদি তুমি হিট করো তাহলে এক্সপ্যান্ড না করে এ কন্ট্রাক্ট করে যায়, যদি তুমি কুল ডাউন করো তাহলে কন্ট্রাক্ট না করে সে এক্সপ্যান্ড করে যায়। তার মানে সাধারণত হিট করলে এক্সপ্যান্ড করে আর কুল করলে কন্ট্রাক্ট করে, কিন্তু ওয়াটার এক্স্যাক্টলি উল্টোভাবে বিহেভ করে ইন দ্য টেম্পারেচার রেঞ্জ অফ 0 ডিগ্রি সেলসিয়াস টু 4 ডিগ্রি সেলসিয়াস। আর এই বিহেভিয়ার অফ ওয়াটারটাকেই বলা হয়ে থাকে অ্যানোমালাস বিহেভিয়ার অফ ওয়াটার। তার মানে সিচুয়েশনটা কিছুটা এরকম হয় যে ধরো ওয়াটারকে যদি তুমি কুল ডাউন করো, ধরো ওয়াটার একটা খুব হাই টেম্পারেচারে আছে, ঠিক আছে, এবার ওটাকে যদি তুমি ঠান্ডা করতে থাকো, কুল ডাউন করতে থাকো, তো ওয়াটার কন্ট্রাক্ট করতে থাকে। ধরো টেম্পারেচার 30 ডিগ্রি থেকে 25 হলো, 25 থেকে 20 হলো, 20 থেকে 15 হলো, 15 থেকে 10 হলো। টেম্পারেচার যেমন যেমন কমছে তেমন ওয়াটার কন্ট্রাক্ট করছে। যখন টেম্পারেচারটা কমতে 4 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে, ঠিক আছে, তারপরে যখন তুমি ফার্দার টেম্পারেচারটা কমাবে 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 2 ডিগ্রি, তখন তুমি দেখবে যে কন্ট্রাক্ট না হয়ে ওয়াটার এক্সপ্যান্ড করছে। তার মানে ওয়াটার এক্সপ্যান্ড করে অন কুলিং ইন দ্য টেম্পারেচার রেঞ্জ অফ 4 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস। মানে এই যে ওয়াটারের যে এই অ্যানোমালাস বিহেভিয়ারটা, এটা কিন্তু শুধুমাত্র এই টেম্পারেচার রেঞ্জেই তুমি দেখতে পাবে, 0 টু 4 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি তুমি গ্রাফিক্যালি দেখো, এখানে এই গ্রাফটা লক্ষ্য করো, এক্স অ্যাক্সিসে রয়েছে টেম্পারেচার আর ওয়াই অ্যাক্সিসে রয়েছে ভলিউম। দেখো তুমি টেম্পারেচারটা যেমন বাড়ছে, তার মানে যেমন তুমি হিট করছো, আইডিয়ালি এটা কি হওয়া উচিত, এক্সপ্যান্ড করা উচিত, মানে আইডিয়ালি এর ভলিউম বাড়া উচিত। কিন্তু দেখো শুরুর দিকটাতে 0 টু 4 ডিগ্রিতে দেখো কি হচ্ছে, ভলিউমটা কমছে উইথ টেম্পারেচার। তার মানে যেমন তুমি হিট করছো এটা কন্ট্রাক্ট করছে। কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসের পরে দেখো নর্মাল বিহেভিয়ার, মানে টেম্পারেচার বাড়ছে, তুমি যেমন হিট করছো তেমন এর ভলিউমও বাড়ছে, তার মানে এটা এক্সপ্যান্ড হচ্ছে। ঠিক, তার মানে এখানে অ্যানোমালাস বিহেভিয়ার শুধুমাত্র শুরুর দিকের 0 টু 4 ডিগ্রি সেলসিয়াসে আমরা দেখতে পাচ্ছি। এইটা থেকেও আমরা আরও একটা জিনিস ইনফার করতে পারি যে ওয়াটারের যে ডেন্সিটিটা সেটা ম্যাক্সিমাম থাকে অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। কিভাবে? এই গ্রাফটা যেটা আমি এখনই বানিয়েছি ভলিউম ভার্সেস টেম্পারেচারের, সেটাতে তুমি দেখো ভলিউমটা সব থেকে মিনিমাম কখন, 4 ডিগ্রি সেলসিয়াসে, রাইট, সব থেকে কম তখনই। আর আমরা কি জানি, ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম। তার মানে ভলিউম যখন সব থেকে মিনিমাম, ডেন্সিটি তখন সব থেকে ম্যাক্সিমাম। আর সেই জন্যেই যদি তুমি ডেন্সিটির গ্রাফটা বানাও তাহলে তুমি দেখতে পাবে যে 4 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটাতে ওয়াটারের ডেন্সিটি হচ্ছে ম্যাক্সিমাম। এবারে আমাদের নেক্সট প্রশ্ন হলো যে ওয়াটার এইরকম আলাদাভাবে বিহেভ করে কেন? মানে ওয়াটারকে যখন আমরা হিট করি তখন এটা এক্সপ্যান্ড না করে কন্ট্রাক্ট কেন করে? কিংবা অন্যভাবে বলতে গেলে যখন আমরা ওয়াটারকে কুল ডাউন করি 4 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচার রেঞ্জটাতে যখন কুল ডাউন করি তখন এটা কন্ট্রাক্ট না হয়ে এক্সপ্যান্ড কেন হয়?
আর এর সিম্পল আনসার হলো হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং কিভাবে দেখে নাও, ওয়াটার H2O, এখানে আমরা জানি অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, সেহেতু হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝখানে যে ইলেকট্রনের শেয়ারিংটা হয়, অক্সিজেন সেই ইলেকট্রনগুলোকে নিজের কাছে একটু বেশি টেনে নেয়, যার জন্য অক্সিজেনের ওপরে থাকে স্লাইট নেগেটিভ চার্জ, হাইড্রোজেনের ওপরে থাকে স্লাইট পজিটিভ চার্জ। অ্যাজ এ রেজাল্ট যখন এই ওয়াটার মলিকিউলের অক্সিজেনগুলো পাশের ওয়াটার মলিকিউলের হাইড্রোজেনের দিকে নজর পড়ে, তখন তারা দেখে যে আরে আমার কাছে নেগেটিভ, ওর কাছে পজিটিভ, সুতরাং আমাদের মাঝখানে একটা বন্ডিং হতে পারে। এই বন্ডিংটাকেই আমরা বলে থাকি হাইড্রোজেন বন্ডিং। এইবারে দেখে নাও এই হাইড্রোজেন বন্ডিং ফরমেশন হওয়াতে কি হয় সিচুয়েশনটা। ঠিক ধরো আমাদের কাছে ওয়াটার আছে লিকুইড ফর্মে, আমরা টেম্পারেচারটা কমাতে থাকছি, ঠিক আছে, কমাচ্ছি, যেমন যেমন আমরা টেম্পারেচারটা কমাচ্ছি আস্তে আস্তে কি হচ্ছে সিচুয়েশনটা। সাধারণত যখন ওয়াটার লিকুইড ফর্মে থাকে তখন যেমন আমরা সবাই জানি লিকুইড ফর্মে যেহেতু পার্টিকেলসদের মাঝখানে একটুখানি স্পেস বেশি থাকে, সেহেতু এই ওয়াটার মলিকিউলের মাঝখানের যে হাইড্রোজেন বন্ডগুলো সেগুলো খুব ইজিলি ব্রেক করে যায়, বিকজ এই ওয়াটার মলিকিউলগুলো মুভেবল, এদের কাছে মুভ করবার জায়গা আছে। অ্যাজ আ রেজাল্ট এই হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক করে যায়, যার জন্যে এখানে এদের অ্যাজ সাচ কোনো একটা স্পেসিফিক জিওমেট্রি নেই। আর যেহেতু কোনো একটা স্পেসিফিক জিওমেট্রি নেই, সেহেতু এমন নয় যে এরা খুব বেশি জায়গা নেয়, এরা খুব বেশি স্পেস নেয়। সুতরাং এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন ওয়াটার লিকুইড ফর্মে আছে তখন যেমন যেমন আমরা টেম্পারেচার কম করছি, এদেরকে কুল ডাউন করছি, এরা আস্তে আস্তে কন্ট্রাক্ট করছে, ঠিক আছে। আস্তে 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 টেম্পারেচার কম হতে হতে যখন আমরা 4 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছি, তখন কি হচ্ছে, তখন সিচুয়েশনটা এরকম হচ্ছে। এবারে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস যেটা কিনা ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট, সেটা খুব কাছে এসে গেছে। ফ্রিজিং পয়েন্টে কি হবে, ওয়াটার লিকুইড থেকে সলিড স্টেটে চলে যাবে, মানে ওয়াটার থেকে আইস ফর্মে চলে যাবে, ঠিক আছে। সলিড ফর্মে কি হয় সাধারণত, যে ওয়াটারের ভেতরের এই যে হাইড্রোজেন বন্ডিংগুলো এরা সব নিজের নিজের জায়গায় ফিক্স হয়ে বসে যায়, যেহেতু সলিড স্টেটে এত বেশি মুভমেন্টের অপশানই নেই, কারণ সব পার্টিকলসরাই কম কম জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে বসে রয়েছে। সুতরাং কি হয়, একটা স্পেসিফিক জিওমেট্রি ফর্ম হয়ে যায়। দেখো ছবিটাতে খুব খেয়াল করো, সলিড ফর্মে দেখো একটা স্পেসিফিক জিওমেট্রি হয়ে গেছে, যেহেতু একটা স্পেসিফিক জিওমেট্রি হয়ে গেছে সেহেতু অ্যাডজাস্টমেন্টের স্কোপ কম হয়ে গেছে, সেহেতু এরা জায়গা বেশি নিচ্ছে, সেহেতু এখানে এক্সপ্যানশন হচ্ছে। সেই জন্যেই 4 ডিগ্রি টু 0 ডিগ্রি যখন টেম্পারেচারটা আমরা কম করছিও, তখনও বিকজ অফ দিস সলিড স্টেটের এই স্পেসিফিক জিওমেট্রি ফান্ডা হচ্ছে কি, জিনিসটা জায়গা বেশি অকুপাই করছে, তার মানে হলো জিনিসটা এক্সপ্যান্ড করছে। আর এই কারণেই আমরা দেখতে পাই ওয়াটারের এই অ্যানোম্যালাস বিহেভিয়ার। ওয়াটারের যে এই অ্যানোম্যালাস বিহেভিয়ার, এরও কিন্তু একটা লাভ আছে। এক্স্যাক্টলি, আমরা যদি লেকস আর পন্ডসের দিকে লক্ষ্য করি, আমরা খেয়াল করি যে সবসময় যখন খুব ঠান্ডা পড়ে, মানে যখন ধরো টেম্পারেচার 0 ডিগ্রিরও নিচে চলে যায়, তখন কি হয় তোমরা খেয়াল করেছো হয়তো, যে পুকুর বা এই ধরনের যে লেক থাকে সেগুলোর জলগুলো ফ্রিজ হতে থাকে, কিন্তু জলগুলো যে ফ্রিজ হয় সেগুলো ওপর থেকে নিচে ফ্রিজ হওয়া শুরু করে, তার মানে জলের ওপর লেয়ারগুলো ফ্রিজ হয়ে যায় কিন্তু ভেতরের লেয়ারগুলো ফ্রিজ হয় না। সেই কারণে আমাদের যত অ্যাকুয়াটিক প্লান্টস বা অ্যানিমালস আছে তারা কিন্তু সেফ থাকে, কারণ তারা জেনারেলি জলের ভিতরে থাকে আর সেখানটা ফ্রিজ হয়নি, সুতরাং তারা সেফ থাকে। এইবারে প্রশ্ন হলো যে জল এরকম ওপর থেকে নিচে ফ্রিজ কেন করে, তার পিছনে কারণ হলো অ্যানোম্যালাস বিহেভিয়ার অফ ওয়াটার। চলো দেখে নেওয়া যাক। সাধারণত একটা পুকুরে যে ওপরের জলের যে লেয়ারটা, সেই লেয়ারটাই সারাউন্ডিংসের ডাইরেক্ট কন্ট্যাক্টে। যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন সারাউন্ডিংসের টেম্পারেচার কম হয়ে যায়, সুতরাং জলের যে ওপরের লেয়ারটা তার টেম্পারেচারও কম হয়ে যায়। তার টেম্পারেচার যখন কম হয়, সাধারণত এমনিতে যখন টেম্পারেচার কম হয় তখন কি হয়, কন্ট্রাক্ট হয়, যার জন্য ওপরের লেয়ারের জলটা কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্ট হওয়া মানে ভলিউমটা কম হওয়া, ভলিউম কম হওয়া মানে ডেন্সিটি বেশি হওয়া, কারণ ডেন্সিটি ইজ মাস বাই ভলিউম, ঠিক আছে। এইবার এই ওপরের লেয়ারের জলের ডেন্সিটিটা বেড়ে গেল, যাদের ডেন্সিটি বেশি হয় সে নিচের দিকে চলে যায়, সুতরাং এই ওপরের লেয়ারের জলটা নিচের দিকে চলে যায়, যার ফলে নিচের যে জলটা ছিল সেই জলটা কম্প্যারেটিভলি ওয়ার্মার ছিল। কেন? কারণ নিচের জলটা তো সারাউন্ডিংসের ডাইরেক্ট কন্ট্যাক্টে ছিল না, তো সেই কম্প্যারেটিভলি ওয়ার্ম লেয়ার অফ ওয়াটারটা সেটা ওপরে চলে এলো,
এইবারে সেই নতুন লেয়ারটা এবারে সারাউন্ডিংসের কন্ট্যাক্টে, সুতরাং এবারে ওই লেয়ারটা ঠান্ডা হতে থাকবে, যখন ঠান্ডা হতে থাকবে তখন কন্ট্রাক্ট করবে, যখন কন্ট্রাক্ট করবে আবার ডেন্স হতে থাকবে, সেটা আবার নিচে চলে যাবে, নিচে থেকে আবার কম্প্যারেটিভলি ওয়ার্ম লেয়ারটা উপরে আসবে। এই প্রসেসটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সারাউন্ডিংসের টেম্পারেচারটা 4 ডিগ্রি সেলসিয়াস না পৌঁছয়। 4 ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর পর আমাদের সিচুয়েশনটা কি হয়ে যাবে, জলের বিহেভিয়ারটা উল্টে যাবে, রাইট? তার মানে 4 ডিগ্রি সেলসিয়াসের পরে যখন টেম্পারেচারটা আরও কমতে থাকবে তখন কি হবে, এই যে ওপরের যে জলের লেয়ারটা এটা কন্ট্রাক্ট না করে এক্সপ্যান্ড করতে থাকবে, রাইট? এক্সপ্যান্ড যেই করতে থাকবে তখন কি হবে, এর ডেন্সিটিটা কম হতে থাকবে, সুতরাং এ ওপরে আছে ওপরেই থাকবে, এ আর নিচে যাবে না। যেহেতু এ ওপরেই থাকবে সেহেতু 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে সে ফ্রিজ করে যাবে। সুতরাং ওই ওপরের ওয়াটারের যে লেয়ারটা সেইটাই ফ্রিজ হয়ে যাবে, আর এই কারণেই জলটা ওপর থেকে নিচে ফ্রিজ হওয়া শুরু করে। তো অ্যাজ আ রেজাল্ট ওপরের লেয়ারটা তো ফ্রিজ হয়ে গেল, যার কারণে ভেতরের যে জলটা, ভেতরের যে অ্যাকুয়াটিক প্লান্টস বা অ্যানিমালস, তারা সবাই একেবারে সেফ থেকে যায়। তো এটাই হচ্ছে আমাদের ওয়াটারের অ্যানোমালাস বিহেভিয়ারের অ্যাডভান্টেজ। তাহলে বন্ধুরা আমাদের নেক্সট টপিক হলো থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেস বলতে কি বোঝায়? ধরো আমাদের কাছে যখন একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকে যখন আমরা হিট করি তখন সেই অবজেক্টটা এক্সপ্যান্ড করে, এটাই সাধারণত হয়ে থাকে। এবারে ধরো আমরা যদি সেই অবজেক্টের কোনো একটা পার্টকে কিংবা ওই পুরো অবজেক্টটাকেই রেস্ট্রিক্ট করে দিই, কোথাও বেঁধে দিই বা কোথাও আটকে দিই, আর বলি যে ভাই এক্সপ্যান্ড তুমি করতেই পারবে না, তোমার কাছে এক্সপ্যান্ড করার জায়গাই নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা সেই অবজেক্টটাকে হিট করতে থাকছি, তাহলে কি হবে, সেই অবজেক্টটার ভেতরে একটা স্ট্রেস ডেভেলপ হবে, যেটাকে আমরা বলে থাকি থার্মাল স্ট্রেস। ধরে নাও আমাদের কাছে একটা রড আছে, এই রডটাকে সাধারণত যদি হিট করতাম তাহলে এটা এক্সপ্যান্ড করতো, মানে এর লেন্থটা হয়তো বেড়ে যেত, কিন্তু আমরা কি করেছি, এর দুটো এন্ডকেই ধরো ফিক্স করে দিয়েছি যে ভাই এর তোমার লেন্থ বাড়তেই পারবে না, কারণ দুটো এন্ডই ফিক্সড। সেই ক্ষেত্রে কি হবে, এর ভিতরে একটা কম্প্রেসিভ স্ট্রেন বিল্ট আপ হবে, আর সেই কারণে যে স্ট্রেসটা এর ভেতরে ডেভেলপ হবে সেটাকে আমরা বলে থাকি থার্মাল স্ট্রেস। একটু বাদেই আমরা এই থার্মাল স্ট্রেসের পুরো কনসেপ্টটা ম্যাথামেটিক্যালি দেখব, কিন্তু তার আগে এই কনসেপ্টটা একটা গল্প দিয়েও বুঝে নেওয়া যাক, যাতে এটা কনসেপ্টটা একেবারে মাথায় ঢুকে যায়। ঠিক আছে, ধরো তোমার খুব শপিং করার ইচ্ছে, খুব ইচ্ছে তোমার যে তুমি শপিং করো, ঠিক আছে? এবারে শপিং করার জন্য তোমার কি লাগবে, তোমার লাগবে টাকা, রাইট? কারণ যখন তুমি দোকানে কিছু কিনতে যাবে তোমাকে তার পেমেন্টটাও তো করতে হবে। এইবারে ধরো কি হলো যে তোমাকে তোমার মা তার ক্রেডিট কার্ডটা দিল আর বললো যে তুমি ইউজ করতে পারো, তাহলে তুমি কি ভাবলে যে ভাই এবারে তো ক্রেডিট কার্ড আছে, আমি মনের আনন্দে শপিং করতে পারবো। কিন্তু ধরো মা তোমাকে বললো যে তোমার বাড়ি থেকে বেরোনো অ্যালাউড নয়, অ্যান্ড লেট আস অ্যাজিউম যে তোমার ইন্টারনেট ইউজ করাও অ্যালাউড নয়, তার মানে তুমি অনলাইন শপিংও করতে পারবে না। এই ক্ষেত্রে কি হবে, তোমার ভেতরে শপিং করার তোমার খুব মন, তোমার কাছে ক্রেডিট কার্ডও আছে যেটা ইউজ করে তুমি শপিং করতে পারো, কিন্তু তোমার উপরে এমন একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে যার কারণে তুমি শপিং করতে পারছো না, মানে তুমি করতে চাইছো বাট তুমি করতে পারছো না। এই ক্ষেত্রে কি হবে, তোমার ভেতরে একটা, তুমি কি খুব খুশি থাকবে? অবভিয়াসলি নট, তোমার একটা ভেতরে স্ট্রেস ডেভেলপ হবে। ঠিক সেই গল্পটাই হয় থার্মাল স্ট্রেসের ক্ষেত্রে। অবজেক্টটা এক্সপ্যান্ড করতে চাইছে কিন্তু তাকে এক্সপ্যান্ড করতে দেওয়া হচ্ছে না বিকজ অফ সাম রেস্ট্রিকশনস। সেই ক্ষেত্রে সেই অবজেক্টটার ভেতরে যে স্ট্রেসটা বিল্ড আপ হবে তাকে আমরা বলে থাকি থার্মাল স্ট্রেস। তাহলে এবারে থার্মাল স্ট্রেসটাকে ম্যাথামেটিক্যালি দেখে নেবো। ধরে নাও আমাদের কাছে একটা রড আছে, যেই রডটার দুটো এন্ডকে আমরা এখানে ফিক্স করে দিয়েছি, ঠিক আছে? মানে যেমন ধরো এই পেনটা যদি এইভাবে থাকে তাহলে কি হবে, এটা এদিক দিয়েও বাড়তে পারে, এদিক দিকেও বাড়ার স্কোপ আছে, কিন্তু আমি যদি এটাকে দুদিক থেকেই এইভাবে একেবারে ফিক্স করে দিই রিজিডলি, তাহলে কি হবে, এটাকে যদি আমি হিট করি এটা এক্সপ্যান্ড হতে চাইছে বাট এর কাছে অপশন নেই, রাইট? তখন এর ভেতরে একটা থার্মাল স্ট্রেস ডেভেলপ হবে, তাই তো? ধরে নাও এই যে রডটা আমার কাছে আছে, আমার কাছে এটা হচ্ছে একটা রড, আর এই রডটার লেন্থ হচ্ছে লেট আস সে এল, ঠিক আছে? আর আমি ধরো এবারে এই পুরো ওভারঅল এই সিস্টেমটার টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছি বাই ডেল্টা টি। তাহলে কি হচ্ছে, এই রডটার ভেতরে একটা স্ট্রেন ডেভেলপ হচ্ছে, তার করেসপন্ডিং একটা স্ট্রেস ডেভেলপ হচ্ছে, যাকে আমরা বলি থার্মাল স্ট্রেস।
ম্যাথামেটিক্যালি যখন দেখব সব থেকে প্রথমে কথা বলবো এই রডটার ভেতরে কতটা কম্প্রেসিভ স্ট্রেন ডেভেলপ হচ্ছে। স্ট্রেন কি হয়, মানে কতটা চেঞ্জ ইন লেন্থ এর মধ্যে হতো ডিভাইডেড বাই এর ইনিশিয়াল লেন্থ। ধরে নাও যে যতটা আমি হিট দিচ্ছি তাতে এর ডেল্টা এল ইনক্রিজ হতো লেন্থে, যেটা হতে পারছে না, বাট ডেল্টা এল ডিভাইডেড বাই এল এটা হয়ে যাবে আমার করেসপন্ডিং কম্প্রেসিভ স্ট্রেন। এইবারে আমি যদি বলি তাহলে এই স্ট্রেনটার যে করেসপন্ডিং থার্মাল স্ট্রেস, সেই থার্মাল স্ট্রেস কতটা হয়ে যাবে। দেখো আমি থার্মাল স্ট্রেস কিভাবে লিখবো, এখানে সব কিছু কিন্তু আমি লিখবো কোফিশিয়েন্টের ফর্মে, ঠিক আছে। আমি অলরেডি জানি ফ্রম আওয়ার ডেফিনেশন যে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনকে আমি কি লিখতে পারি, চেঞ্জ ইন লেন্থ উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে। তো তার মানে ডেল্টা এল বাই এলকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি অ্যালফা এল ইন্টু ডেল্টা টি, এটা লিখতে পারি আমি, নিশ্চয়ই লিখতে পারি, নো প্রবলেমস, ওকে। তাহলে থার্মাল স্ট্রেস কি হয়ে যাবে, স্ট্রেন যদি আমি জানি তাহলে তার করেসপন্ডিং স্ট্রেস কি হবে। এই জিনিসগুলো আমরা মেকানিক্যাল প্রপার্টিজে পড়েছি, ফিজিক্সে পড়েছি, রাইট। আমরা পড়েছি ইয়াংস মডিউলাস অফ ইলাস্টিসিটি। ইয়াংস মডিউলাস আমাদেরকে কি বলে, স্ট্রেস বাই স্ট্রেন। যখন তুমি জানো স্ট্রেন কি, তখন তোমার স্ট্রেস কত হয়ে যাবে, ইয়াংস মডিউলাস multiplied by the corresponding strain, that is alpha L delta T. সুতরাং থার্মাল স্ট্রেস হয়ে যাবে y alpha L delta T। এইবারে এই যে স্ট্রেসটা বিল্ড আপ হচ্ছে, এটা কিসের জন্য বিল্ড আপ হচ্ছে, ইট ইজ বিকজ অফ অ্যান এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স। কারণ আমরা এই একটা ফোর্স দিয়ে এটাকে আটকে ধরেছি, যদি না আটকে ধরতাম তাহলে তো এটা হতোই না, রাইট। তার মানে যে এক্সটার্নাল ফোর্সটার জন্যে এই স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে সেটাকে আমি কি লিখতে পারি, ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেস কি হয়, স্ট্রেস ইজ ফোর্স পার ইউনিট এরিয়া, রাইট। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া ইজ ইকুয়াল টু ওয়াই অ্যালফা এল ডেল্টা টি। দেয়ারফর আমি লিখতে পারি যে ডেল্টা এফ কত হয়ে যাবে, ওয়াই অ্যালফা এল ডেল্টা টি ইন্টু এ। তাহলে এইটার থেকে আমি কি রিলেশনশিপ পেলাম, যে যখনই একটা অবজেক্টের মধ্যে থার্মাল স্ট্রেস ডেভেলপ হচ্ছে, সেই থার্মাল স্ট্রেসটা যে এক্সটার্নাল ফোর্সের জন্য ডেভেলপ হচ্ছে, সেই এক্সটার্নাল ফোর্সের রিলেশনশিপ আমি পেয়ে গেলাম উইথ রেসপেক্ট টু দ্য কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এখান থেকে তুমি এটাও জানতে পেরে গেলে যে এই যে থার্মাল স্ট্রেস, এই থার্মাল স্ট্রেসটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখতে পারি, রাইট। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ থার্মাল স্ট্রেস। বন্ধুরা আমাদের নেক্সট টপিক হলো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এই কনসেপ্টটা বোঝার আগে সব থেকে প্রথমে নিয়ে নেবো একটু জল একটা ভেসেলে, আর সেটাকে করবো গরম। যখনই তোমরা জলটা গরম করবে একটু পরে দেখবে তার উপরে ছোট ছোট বাবলস দেখতে পাচ্ছ। যখন এটাকে আরও গরম করতে থাকবে তখন কি দেখবে যে ওয়াটারের যে পার্টিকেলগুলো সেগুলো আরও টার্বুলেন্ট হয়ে ভেতরে র্যান্ডমলি মুভ করছে, ঠিক আছে। এইবারে এই এক্সপেরিমেন্টটাতে যদি আমরা কিছুটা এই ধরনের ভ্যারিয়েশনস করি, যে ধরো আমি একটা ফিক্সড কোয়ান্টিটি অফ ওয়াটার নিলাম, ধরো আমি এম মাস অফ ওয়াটার নিলাম, আর আমি বললাম যে আমি এর টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই। আমি টাইমটা রেকর্ড করলাম একটা স্টপ ওয়াচ দিয়ে যে কতক্ষণ সময় লাগলো, আর আমি পেলাম যে আমার টি টাইম লাগলো, ঠিক, ওকে। আমি বললাম যে না, আমি যদি এই একই কোয়ান্টিটি অফ ওয়াটারের টেম্পারেচারটা 40 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, তার মানে আগে 20 ডিগ্রি বাড়াতে চাইছিলাম, এখন আমি 2 টাইমস বাড়াতে চাই, সেই ক্ষেত্রে আমি দেখছি যে আমার টাইম টেকেনও হয়ে যাচ্ছে 2 টাইমস, মানে আমার টাইম টেকেন হয়ে যাচ্ছে 2t। আমি যদি বলি যে না ঠিক আছে, টেম্পারেচার ধরো 20 ডিগ্রি সেলসিয়াসই বাড়ালাম, কিন্তু যে কোয়ান্টিটিটা নিয়েছি জলের সেটাকে আমি দ্বিগুণ করে দিলাম, মানে আমি 2m মাস অফ ওয়াটার নিলাম। আচ্ছা, সেই ক্ষেত্রেও আমি দেখছি যে আমার টাইম টেকেন হয়ে যাচ্ছে 2t। আমি বললাম না ছাড়ো, জল না নিয়ে আমি বরঞ্চ অয়েল নিলাম। যদি আমি m কোয়ান্টিটি অফ অয়েল নিই আর তার টেম্পারেচার যদি 20 ডিগ্রি সেলসিয়াস দিয়ে বাড়াই, তাহলে আমি দেখছি যে আমার টাইম টেকেন কিন্তু t নয়, বরং অন্য কিছু, রাইট। তার মানে এই পুরো সেট অফ এক্সপেরিমেন্টসটা থেকে আমি এটা বুঝতে পারছি যে কোনো একটা গিভেন কোয়ান্টিটি অফ সাবস্টেন্সকে হিট করবার জন্যে বা তার টেম্পারেচারটা একটা পার্টিকুলার
লেভেলে বাড়াবার জন্যে যে কতটা হিট দরকার সেটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের ওপর। যেমন প্রথম ফ্যাক্টর হচ্ছে মাস অফ দ্য সাবস্টেন্স, মানে কতটা সাবস্টেন্স আমরা নিয়েছি। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে নেচার অফ দ্য সাবস্টেন্স, কোন সাবস্টেন্স আমরা নিয়েছি, আমরা জল নিয়েছি নাকি অয়েল নিয়েছি। আর তৃতীয় হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, মানে টেম্পারেচারটা আমরা এক্স্যাক্টলি কত বাড়াতে চাইছি, 20 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাইছি নাকি 40 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাইছি। তো সুতরাং এই তিনটে ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে যে কতটা হিট লাগবে একটা পার্টিকুলার সাবস্টেন্সকে হিট করবার জন্য। আর এখানেই আমরা ডিফাইন করে থাকি হিট ক্যাপাসিটি অ্যান্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি। প্রথমে কথা বলবো হিট ক্যাপাসিটির। হিট ক্যাপাসিটির মানে হচ্ছে যে কতটা হিট একটা সাবস্টেন্স অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে, বা বলতে পারো অ্যাবজর্ব করবে বা রিজেক্ট করবে টু চেঞ্জ ইটস টেম্পারেচার বাই 1 ইউনিট। মানে এর টেম্পারেচারটা 1 ইউনিট দিয়ে বাড়াতে বা কমাতে গেলে সে কতটা হিট নেবে বা দিয়ে দেবে সেটাকে আমরা বলে থাকি হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটিকে সাধারণত আমরা ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করে থাকি। অন্যদিকে যখন আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, দেখো নামটা হিট ক্যাপাসিটির মতনই, শুধু তার আগে একটা স্পেসিফিক শব্দ এসে জুড়ে গেছে। স্পেসিফিক হিট ক্যাপাসিটির মানে হচ্ছে হিট ক্যাপাসিটি পার ইউনিট মাস, মানে কতটা হিট আমাদের লাগবে পার ইউনিট মাস কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচারটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে বাই 1 ইউনিট, সেটাকে আমরা বলে থাকি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। মানে সাধারণ ভাষায় এইভাবে মনে রাখতে পারো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে হচ্ছে হিট ক্যাপাসিটি পার ইউনিট মাস। স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে আমরা সাধারণত ডিনোট করে থাকি স্মল লেটার এস দিয়ে। তাহলে বন্ধুরা, স্পেসিফিক হিট ক্যাপাসিটির যা ডেফিনেশন আমরা দেখলাম, সেই ডেফিনেশনের অ্যাকর্ডিং আমরা এটাকে ম্যাথামেটিক্যালি কিভাবে লিখতে পারি দেখে নাও। স্পেসিফিক হিট ক্যাপাসিটি জেনারেলি আমরা ডিনোট করি স্মল এস দিয়ে। আর আমরা এখনই কি দেখলাম যে হিট ক্যাপাসিটি পার ইউনিট মাস, সেটাই হয়ে যায় আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তাই তো। হিট ক্যাপাসিটিকে আমরা কি লিখতে পারি? হিট ক্যাপাসিটিকে আমরা লিখতে পারি ডেল্টা কিউ আপন ডেল্টা টি। ঠিক আছে, তার মানে এইভাবে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে ম্যাথামেটিক্যালি লিখতে পারি। এই ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা থেকে তোমরা আমাকে বলতে পারবে যে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইউনিট কি হবে? বলো। ডেল্টা কিউ এর ইউনিট হচ্ছে জুল। ডেল্টা কিউ ইজ বেসিক্যালি হিট, হিটের ইউনিট ইজ জুল পার কিলোগ্রাম, তার মানে কেজি ইনভার্স, পার টেম্পারেচার মানে কেলভিন ইনভার্স। সুতরাং এটা হয়ে যাবে আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইউনিট। এবারে যদি কখনো আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাকে পার ইউনিট মাস ডিফাইন না করে পার ইউনিট মোলসে ডিফাইন করি, ঠিক আছে, যেটাকে আমরা ডিনোট করি মিউ দিয়ে, তখন কি হয়ে যাবে? এম এর বদলে এই যে স্মল এমটা ছিল, এই স্মল এম এর বদলে চলে আসবে পার ইউনিট মোল, মানে মিউ চলে আসবে। জেনারেলি স্পেসিফিক হিট এই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাকে আমরা কি বলে থাকি? মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, এই ছোট ছোট টার্মগুলোতে খেয়াল করতে হবে, কারণ অনেক সময় কোয়েশ্চেনে যদি লেখা থাকে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ দিস, তখন তোমাকে বুঝতে হবে যে এটা কিন্তু স্পেসিফিক হিট ক্যাপাসিটি নয়, এটা মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সুতরাং নাম্বার অফ মোলসও সেখানে পিকচারে চলে আসবে। মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে আমরা জেনারেলি ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করি। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সিকে যদি আমাদের ম্যাথামেটিক্যালি লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব 1/μ ডেল্টা কিউ বাই ডেল্টা টি। সুতরাং যদি আমরা এই সি এর ক্ষেত্রে, দ্যাট ইজ মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইউনিট যদি আমরা লিখতে চাই, তাহলে সেটা আমরা লিখব জুল পার কেলভিন মোল ইনভার্স, রাইট? দেখো কেজি ইনভার্সের বদলে এখানে মোল ইনভার্স হয়ে গেল। ঠিক আছে, তো সুতরাং এইটা ছিল আমাদের ডিসকাশন অন স্পেসিফিক হিট ক্যাপাসিটি, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথামেটিক্যালি হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মোলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই সবের মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে। আমরা দেখে থাকি যে ওয়াটার হ্যাজ দ্য হাইয়েস্ট স্পেসিফিক হিট ক্যাপাসিটি কম্পেয়ার টু আদার সাবস্ট্যান্সেস। ওয়াটারের, জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি খুব বেশি। জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি হওয়ার নিজস্ব একটা সিগনিফিকেন্স আছে। যখন আমি বলছি যে জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি খুব বেশি, তাই সেই কথাটার মানে কি? তার মানে হচ্ছে যে ওয়াটারের অনেকটা হিট লাগে তার টেম্পারেচার বাড়াতে বা টেম্পারেচার কমাতে। তার মানে ওয়াটারকে যদি তোমাকে গরম করতে হয় তাহলেও এর অনেকটা হিট লাগবে, সুতরাং খুব ইজিলি গরম হয়ে যাবে না। সিমিলারলি যদি ঠান্ডা করতে হয় তাহলেও একে অনেকটা হিট দিতে হবে, রাইট? তার মানে
ওয়াটার আস্তে আস্তে গরম হবে, সিমিলারলি আস্তে আস্তে ঠান্ডা হবে। আর এই কারণেই ওয়াটারকে আমরা ইউজ করে থাকি অ্যাজ আ হিটার ইন হট ওয়াটার ব্যাগস। হট ওয়াটার ব্যাগস আই এম শিওর তোমরা সবাই দেখেছো বা ইউজও করেছো হয়তো। হট ওয়াটার ব্যাগের ভেতরে যখন আমরা গরম জল ঢুকিয়ে নিই তখন সেটা একটা হিটারের মতো কাজ করে, রাইট? সেটা ওয়াটারকেই আমরা কেন ইউজ করি? কারণ ওয়াটার চট করে ঠান্ডা হবে না, রাইট? যেহেতু এর স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি, একে ঠান্ডা হতে গেলেও একে অনেকটা হিট দিতে হবে, রাইট? তো এর হিট ক্যাপাসিটি বেশি, সেই জন্য অনেকক্ষণ গরম থাকবে, তাই জন্য এটাকে আমরা হিটারের মতন করেও ইউজ করি। অন্যদিকে ওয়াটারকে আমরা কুলেন্ট হিসেবেও ইউজ করে থাকি অনেক অটোমোবাইলস অ্যাপ্লিকেশনে। কুলেন্ট কেন? কারণ ওয়াটার গরমও হবে আস্তে আস্তে। যদি ওয়াটার ঠান্ডা, যখন এটা একটা লো টেম্পারেচারে আছে, কে যদি গরমও করতে হয় তো এই গরমও আস্তে আস্তেই হবে, বিকজ ইট হ্যাজ হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর সেই কারণেই ওয়াটারকে আমরা কুলেন্টের হিসেবেও ইউজ করে থাকি, হিটারের হিসেবেও ইউজ করে থাকি। তাহলে বন্ধুরা, আমাদের নেক্সট টপিক হলো ক্যালোরিমেট্রি। ক্যালোরি মানে হিট, মেট্রি মানে মেজারমেন্ট, মানে মেজারমেন্ট অফ হিট, এর ব্যাপারে কথা বলি আমরা ক্যালোরিমেট্রিতে। ক্যালোরিমেট্রির যে বেসিক কনসেপ্টটা সেটা হলো এটাই যে হিট সবসময় ফ্লো করে সেই অবজেক্টটা থেকে যেটা হাই টেম্পারেচারে আছে সেই অবজেক্টটার দিকে যেটা লো টেম্পারেচারে আছে। আর এই হিট ফ্লোটা ততক্ষণই কন্টিনিউ হয় যতক্ষণ এই দুটো অবজেক্ট সেম টেম্পারেচারে না চলে আসে। মানে এটা সেই গল্পটার মতো, একজনের কাছে প্রচুর টাকা আছে আর একজনের কাছে একদম টাকা নেই, তো এর কাছ থেকে টাকা ততক্ষণ মুভ করতে থাকবে যতক্ষণ দুজনের কাছে সমান টাকা না হয়ে যায়, ঠিক আছে? তো যে ডিভাইসটা আমরা সাধারণত ইউজ করে থাকি হিট মেজার করার জন্য তাকে আমরা বলে থাকি ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার কীরকম দেখতে হয় চলো একবার চট করে দেখে নেওয়া যাক। এটা একটা মেটালের তৈরি একটা কন্টেনার, যার ভেতরে একটা সেই একই মেটালের তৈরি একটা স্টিয়ারার থাকে। স্টিয়ারার মানে যেমন কোনো জিনিসকে স্টিয়ার করার জন্যে যে আমরা একটা টিউব লাইক স্ট্রাকচার ইউজ করে থাকি সেটাকে স্টিয়ারার বলি। সাধারণত এটা কপার বা অ্যালুমিনিয়াম এই জাতীয় মেটাল দিয়ে তৈরি হয়ে থাকে। এই পুরো যে মেটালিক ভেসেলটা, এই জিনিসটাকে একটা বাইরে থেকে একটা উডেন কাভারিং বা বলতে পারো একটা উডেন জ্যাকেটের ভেতরে রাখা হয়, যাতে এই যে উডেন জ্যাকেটটা এটা একটা ইনসুলেটরের মতো কাজ করে, যাতে এই ভেতরের ক্যালোরিমিটার থেকে কোনো হিট বাইরে না যেতে পারে। সুতরাং এই যে আউটার জ্যাকেটটা, এটাকে অনেক সময় একটা হিট শিল্ডও বলা হয়ে থাকে। আউটার জ্যাকেটে একটা ছোট্ট এরকম ওপেনিং থাকে যেটার মাধ্যমে একটা থার্মোমিটারকে ক্যালোরিমিটারের ভেতরে প্লেস করা হয়, কারণ এই থার্মোমিটারটার হেল্প দিয়েই আমরা এক্স্যাক্টলি হিট মেজার করতে পারবো। কারণ হিটের মেজারমেন্টের কথা যখনই আমরা বলি তখনই আমরা কার কথা বলি? টেম্পারেচারের কথা বলি। আর টেম্পারেচার কে মেজার করে? থার্মোমিটার মেজার করে, রাইট? তো কিছুটা এই ধরনের সেট আপ হয়ে থাকে আমাদের একটা ক্যালোরিমিটারের। ক্যালোরিমিটারের ওপরে বেস করে অনেক সময় তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমস জিজ্ঞেস করা হয়ে থাকে। ইনফ্যাক্ট আমরাও এখানে একটা এরকম ধরনের নিউমেরিক্যাল সলভ করব, যেটা সলভ করে তোমাদের এই ক্যালোরিমিটার কিভাবে কাজ করে সেটার একটা খুব ভালো আইডিয়া লেগে যাবে। তাহলে বন্ধুরা, এবারে আমরা এমন একটা কোয়েশ্চেন দেখব যে কোয়েশ্চেনটা কিভাবে সলভ করছি সেটা তো তোমরা দেখবেই, এটার সাথে সাথে তোমরা এটাও বুঝে যাবে যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি রিলেটেড কোয়েশ্চেন্সগুলোকে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, ঠিক আছে? সুতরাং আমি চাই যে সবাই খুব ভালোভাবে এই কোয়েশ্চেনের সলিউশনটাতে ফোকাস করবে। ওকে, সব থেকে প্রথমে আমরা কোয়েশ্চেনের সিচুয়েশনটা বুঝবো। কোয়েশ্চেনটা বলছে আ স্ফিয়ার অফ অ্যালুমিনিয়াম অফ 0.047 kg placed for sufficient time in a vessel containing boiling water so that the sphere is at 100 degrees Celsius। মানে একটা অ্যালুমিনিয়ামের স্ফিয়ার নেওয়া হলো, সেটাকে একটা এরকম ভেসেলে রাখা হলো যার ভেতরে বয়লিং ওয়াটার ছিল অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ওকে, এবারে এখানে দেখো কি কি দেওয়া আছে। স্ফিয়ারের মাস দেওয়া আছে অ্যাজ 0.047 কেজি, ঠিক আছে? আর এই স্ফিয়ারের টেম্পারেচার কত হয়ে যাবে? 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমরা এই স্ফিয়ারটাকে দেখো ফর সাফিসিয়েন্ট টাইম অনেকক্ষণের জন্য আমরা ওই ভেসেলটাতে রেখে দিয়েছিলাম। ওকে, তারপরে কি করলাম আমরা? ওই স্ফিয়ারটাকে নিয়ে ওই ভেসেলটা থেকে বার করে, মানে তুমি নিজেই ভাবো ওই অ্যালুমিনিয়ামের স্ফিয়ারটাকে যদি আমি একদম বয়লিং ওয়াটারে রেখে দিই তাহলে অবভিয়াসলি ওই অ্যালুমিনিয়ামের স্ফিয়ারটা গরম হয়ে যাবে, ওর টেম্পারেচার হয়ে যাবে লগভগ 100 ডিগ্রি সেলসিয়াস। এবারে এই গরম স্ফিয়ারটাকে আমি কোথায় ট্রান্সফার করলাম? টু আ 0.14 কেজি কপার ক্যালোরিমিটার কন্টেনিং 0.25 কেজি অফ ওয়াটার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস। আমি কি করলাম?
এই স্ফিয়ারটাকে আমি একটা ক্যালোরিমিটারের ভেতরে ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে। ক্যালোরিমিটারের ভেতরে দেখো কি কি ছিল, ওয়াটারের মাস ছিল 0.25 কেজি, যেটাকে আমি M2 লিখছি, আর কপার ক্যালোরিমিটারের মাস ছিল 0.14 কেজি, ঠিক আছে। আর এই ওয়াটারটা ছিল at 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক। The temperature of the water rises and attains a steady state at 23 ডিগ্রি সেলসিয়াস। এবারে যখন আমি এই কপার গরম অ্যালুমিনিয়াম যে বলটা ছিল, অ্যালুমিনিয়ামের যে স্ফিয়ারটা ছিল, সেটাকে যেই এই কপার ক্যালোরিমিটারে ঢালবো, তখন কি হবে, যেহেতু অ্যালুমিনিয়ামের স্ফিয়ারটা খুব গরম, তো এই অ্যালুমিনিয়ামের স্ফিয়ারটা যে হিটটা লুজ করবে, সেই হিটটাই কে অ্যাবজর্ব করবে, কপার ক্যালোরিমিটার আর জল, কপার ক্যালোরিমিটার আর ওয়াটার সেই হিটটাকেই অ্যাবজর্ব করবে। সুতরাং ওয়াটারের টেম্পারেচার বাড়বে, রাইট, সেটাই এখানে হচ্ছে। দেখো, দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার রাইজেস অ্যান্ড অ্যাটেন্স আ স্টেডি স্টেট অ্যাট 23 ডিগ্রি সেলসিয়াস। জেনারেলি কী হয়, একটা অবজেক্ট আছে বেশি টেম্পারেচারে, একটা আছে কম টেম্পারেচারে, তো কী হবে, এই বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারে হিট ফ্লো হতে থাকবে, সুতরাং এর টেম্পারেচার কমতে থাকবে, এর টেম্পারেচার বাড়তে থাকবে, কতক্ষণ অবধি, যতক্ষণ একটা স্টেডি স্টেট আসছে, যখন দুজনের টেম্পারেচার সেম হয়ে যাবে। সেই স্টেডি স্টেটটা কোন টেম্পারেচারে এলো, অ্যাট 23 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তার মানে এই যে যখন আমি অ্যালুমিনিয়াম স্ফিয়ারটার কথা বলছি, অ্যালুমিনিয়ামের স্ফিয়ারটার ইনিশিয়ালি যখন ওটাকে এই ক্যালোরিমিটারে ডোবানো হয়েছিল, তখন ওর টেম্পারেচার ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, পরে গিয়ে যখন স্টেডি স্টেট হয়ে গেছিলো, তখন ওর টেম্পারেচার হয়ে গেছিলো 23 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। জিনিসটা বুঝতে হবে ভালো করে, সিচুয়েশনটা বুঝতে হবে, ঠিক। তার মানে এই পুরো গল্পটাতে হচ্ছে কি, ওই অ্যালুমিনিয়ামের স্ফিয়ারটা যতটা হিট লস করছে, ঠিক আছে, তার মানে এই পুরো গল্পটাতে কি হচ্ছে, হিট লস্ট বাই অ্যালুমিনিয়াম স্ফিয়ার ইজ ইকুয়াল টু হিট গেইনড বাই ক্যালোরিমিটার প্লাস হিট গেইনড বাই ওয়াটার। এইটাই হচ্ছে এই পুরো কোয়েশ্চেনটার মেন ক্যাচ। কোয়েশ্চেনটা যদি তোমরা বুঝে থাকো, তাহলেই তোমরা এইটা বের করতে পারবে, এই রিলেশনশিপটা বার করতে পারবে। মানে এই পুরো গল্পটাতে কি হচ্ছে, একটা গরম অ্যালুমিনিয়াম স্ফিয়ার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস তুমি ক্যালোরিমিটারে দিয়ে দিলে, হিট ট্রান্সফার কোথা থেকে কোথায় হবে, অ্যালুমিনিয়াম স্ফিয়ার থেকে হিট ট্রান্সফার হবে, সেই হিটটা কোথায় যাবে, কিছুটা ক্যালোরিমিটার অ্যাবজর্ব করবে, কিছুটা ওয়াটার অ্যাবজর্ব করবে, রাইট। তো সুতরাং হিট লস্ট বাই অ্যালুমিনিয়াম স্ফিয়ার ইজ ইকুয়াল টু হিট গেইনড বাই ক্যালোরিমিটার প্লাস হিট গেইনড বাই ওয়াটার। এইবারে আমাদের টাস্ক হচ্ছে এই টার্মগুলোকে ক্যালকুলেট করা। কোয়েশ্চেনে বার করতে বলেছে ক্যালকুলেট দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ অ্যালুমিনিয়াম। এটা তো এমনি বেরিয়ে যাবে, দেখো বাস তোমাকে এই স্টেপগুলোকে ফলো করতে হবে। সব থেকে প্রথমে আমরা ক্যালকুলেট করব, সেটা হচ্ছে হিট লস্ট বাই অ্যালুমিনিয়াম স্ফিয়ার। অ্যালুমিনিয়াম স্ফিয়ারের কতটা হিট লস, ঠিক। অ্যালুমিনিয়াম স্ফিয়ারের ক্ষেত্রে মাস দেওয়া আছে, ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে, ফাইনাল টেম্পারেচার দেওয়া আছে, সুতরাং চেঞ্জ ইন টেম্পারেচার হয়ে যাবে কত, 77 ডিগ্রি সেলসিয়াস, 100 - 23, ঠিক আছে। সুতরাং ডেল্টা টি এটা হয়ে গেল। লেট আস অ্যাজিউম যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ অ্যালুমিনিয়াম ইজ SAL, ঠিক আছে। তাহলে হিট লস্ট বাই অ্যালুমিনিয়াম স্ফিয়ার কি হয়ে যাবে, M1 ইন্টু SAL ইন্টু ডেল্টা টি হয়ে যাবে। এটা রিলেশনশিপ। কেন এটা হবে, কারণ আমরা কি জানি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি হয়, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ ডেল্টা কিউ বাই ডেল্টা টি ডিভাইডেড বাই M, রাইট। হিট ক্যাপাসিটি পার ইউনিট মাস, সেখান থেকেই আমি লিখছি এটা, ঠিক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, M1 দেওয়া আছে 0.047 ইন্টু SAL, এটার ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে, ইন্টু টি আমরা দেখে নিয়েছি 77 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এইটা বার করে ফেলেছি। এইবারে চলে যাব আমরা নেক্সট সাইডে, মানে হিট গেইনড বাই ক্যালোরিমিটার কত আর হিট গেইনড বাই ওয়াটার কত, ঠিক। চলো তাহলে দেখা যাক। যদি আমরা ক্যালোরিমিটারের কথা বলি, ক্যালোরিমিটারের ক্ষেত্রে হিট গেইনড কত হয়ে যাবে, লেট আস সে ডেল্টা, আমরা লিখে দিলাম এটাকে Q2। তাহলে ক্যালোরিমিটারের ক্ষেত্রে ক্যালোরিমিটারের মাস কত দেওয়া আছে, ক্যালোরিমিটারের মাস হচ্ছে এটা M3, এটা হয়ে যাবে M3 ইন্টু S কপার, কারণ কপার ক্যালোরিমিটারটা কিসের তৈরি, এটা কপার ক্যালোরিমিটার, সুতরাং স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ কপার ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি এর ভ্যালু কি হয়ে যাবে, দেখো এদের ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল,
সেটা দেখে নিতে হবে এখানে, যেটা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, পরে কত হয়ে গেছে 23 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং ডেল্টা টি এদের ক্ষেত্রে ডেল্টা টি হয়ে যাবে 3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 3 হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, তাহলে এটা হয়ে যাবে 0.14 ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ কপার ইন্টু 3। ঠিক সেরকমভাবে যদি আমি ওয়াটারের কথা বলি, তাহলে ওয়াটারের ক্ষেত্রে কি হয়ে যাবে, লেটস সে সেটাকে আমি ডেল্টা Q3 বললাম। এটা হয়ে যাবে মাস অফ ওয়াটার which is M2 ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইন্টু ডেল্টা টি। তার মানে এটা হয়ে যাবে M2 এর বদলে আমি লিখতে পারি 0.25 ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইন্টু ডেল্টা টি which is 3। ঠিক, এইবারে দেখো আমরা এই তিনটে জিনিস বার করে ফেলেছি, হিট লস্ট বাই অ্যালুমিনিয়াম স্ফিয়ার, হিট গেইনড বাই ক্যালোরিমিটার অ্যান্ড হিট গেইনড বাই ওয়াটার। এখানে আমরা এই ভ্যালুগুলো পুট করে দেবো আর আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ অ্যালুমিনিয়াম ক্যালকুলেট করে নেব, যেখানে we are assuming that specific heat capacity of water is given to us, যেখানে আমরা ধরে নিচ্ছি যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ক্যালোরিমিটার আমাদের কাছে এই ভ্যালুগুলো দেওয়া আছে। তো সুতরাং এই ভ্যালুগুলো যখনই আমি এখানে পুট করব তখন তুমি দেখো এই ইকুয়েশনটা আমার কি হয়ে দাঁড়াবে, এই ইকুয়েশনটা হয়ে যাবে 0.047 ইন্টু SAL into 77 is equal to heat gained by calorimeter, that is 0.14 into specific heat of calorimeter which is 0.386 into 10 to the power 3 into 3 plus heat gained by water যেটা কিনা হয়ে যাবে 0.25 into specific heat capacity of water which is 4.18 into 10 to the power 8 multiplied by 3। তো সুতরাং এই এক্সপ্রেশনটাতে যদি তুমি দেখো শুধুমাত্র স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ অ্যালুমিনিয়ামই আমরা জানি না, সুতরাং এটাকে আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে বার করে নিতে পারবো। আর এটাকে যখন আমরা ক্যালকুলেট করি তখন আমরা দেখতে পাই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ অ্যালুমিনিয়াম কামস আউট টু বি 0.911 কিলোজুল পার কেজি পার কেলভিন। সুতরাং এই কোয়েশ্চেনটা থেকে আমরা কি বুঝলাম, আমাদের কনক্লুশন কি? আমাদের কনক্লুশন যে এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য ম্যাথামেটিক্সের খুব বেশি রোল নেই, কিন্তু তোমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি বড় রোল প্লে করে, কারণ তোমাদেরকে গল্পটা বুঝতে হবে যে এক্স্যাক্টলি কোথা থেকে কোথায় হিট ট্রান্সফারটা হচ্ছে। এইবারে ডিসকাস করব আমরা চেঞ্জ অফ স্টেট। এতক্ষণ আমরা বেশ কয়েকটা টপিক কভার করলাম থার্মাল প্রপার্টিজের, যেমন হিট, হিটের মেজারমেন্ট, টেম্পারেচার, থার্মাল এক্সপ্যানশন, এই সব জিনিসগুলো কভার করেছি। এইবারে আমরা দেখব যে চেঞ্জ অফ স্টেটের ক্ষেত্রে হিটের ট্রান্সফারের কি সিচুয়েশন থাকে, কি হয় এক্স্যাক্টলি, রাইট? চেঞ্জ অফ স্টেট এই কথাটার মানে কি হচ্ছে, যে কোনো একটা অবজেক্ট এই সাধারণত এই তিনটে স্টেটস অফ ম্যাটারে পাওয়া যায়, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। ঠিক আছে, যখন একটা অবজেক্ট সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ হয়, কিংবা গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিডে চেঞ্জ হয়, তখন সেটাকে আমরা বলে থাকি চেঞ্জ অফ স্টেট। সব থেকে প্রথমে আমরা ডিসকাস করব সলিড লিকুইড স্টেটস। ঠিক আছে, তার মানে যখন কোনো একটা অবজেক্ট সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে চেঞ্জ হয় সেটাকে আমরা বলে থাকি মেল্টিং। ঠিক সেরকমভাবে যখন কোনো একটা অবজেক্ট লিকুইড স্টেট থেকে সলিড স্টেটে চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলে থাকি ফিউশন। তার মানে মেল্টিং আর ফিউশন এই দুটো একে অপরের এক্স্যাক্টলি অপোজিট প্রসেস, রাইট? এখানে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো এটা যে যখনই একটা অবজেক্ট সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে সলিডে চেঞ্জ হয় তখন সেই সময়ে আমরা যে হিটটা তাদেরকে প্রোভাইড করি সেই হিটটা পুরোপুরি স্টেট চেঞ্জে ইউজ হয়ে যায়। তার মানে কি হলো? মানে হলো ধরো তোমার কাছে আইস আছে, আইস সলিড স্টেটে আছে, ঠিক আছে? এই আইসটাকে আমি যদি হিট প্রোভাইড করি, একে যদি আমি হিট করি, তাহলে কি হবে? এটা নিজের লিকুইড স্টেটে চলে যাবে, মানে এটা ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। ঠিক, এইবারে তোমরা যদি একটা এরকম ধরনের এক্সপেরিমেন্ট করে দেখো যে ধরো একটু আইস নিলে, সেটাকে হিট করলে, ঠিক যখন ওই আইসটা ওয়াটারে কনভার্ট হচ্ছে তখন তোমরা নোটিস করবে, আর ধরো এই পুরো সেটআপটাতে একটা থার্মোমিটার রেখে দিলে, তোমরা নোটিস করবে যে যখন ওই আইসটা ওয়াটারে চেঞ্জ হচ্ছে সেই সময় ওভারঅল টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে না। তার মানে সেই সময় যতটা হিট আমরা সাপ্লাই করছি সেই হিটটা পুরোপুরিভাবে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে ইউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন একবার ওই পুরো আইসটা ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে তারপরেও যখন আমরা ওটাকে হিট করতে থাকছি তখন আমরা দেখছি যে ওয়াটারের টেম্পারেচার বাড়ছে, ওয়াটারটা গরম হচ্ছে।
ঠিক, তার মানে এখানে আমাদের মেন পয়েন্ট এটা হলো যে যখনই একটা অবজেক্ট একটা স্টেট থেকে মানে সলিড থেকে লিকুইড স্টেজে যাচ্ছে কিংবা ধরো লিকুইড থেকে সলিড স্টেটে যাচ্ছে, তখন যে হিটটা সেখানে ইনভলভড সেই হিটটা পুরোপুরিভাবে ওই চেঞ্জ অফ স্টেটের জন্যে ইউজ হয়ে যাচ্ছে। সুতরাং সেই হিটটার জন্যে টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না সেই সময়টাতে যখন তার স্টেটটা চেঞ্জ হচ্ছে একটা স্টেট থেকে আর একটা স্টেটে। তাহলে বন্ধুরা, যখন সলিড আর লিকুইডের এই চেঞ্জ অফ স্টেটটা হয়, ধরো আমরা হিট সাপ্লাই করলাম, সলিডটা লিকুইডে চেঞ্জ হলো, তো এমন একটা পয়েন্ট আসে যখন সলিড আর লিকুইড এই দুটো স্টেট কো এক্সিস্ট করে, দুটো একসাথে এক্সিস্ট করে। মানে এমন তো আর হয় না যে ধরো প্রথমে আইস রয়েছে, হঠাৎ করে ওই আইসটা ভ্যানিশ হয়ে গিয়ে ওখানে ওয়াটার চলে এলো, তা তো হয় না। আইসটা আস্তে 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 করে গরম হতে 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 ওয়াটার হয়। তার মানে মাঝখানে একটা এরকম পয়েন্ট নিশ্চয়ই আসে যখন আইস আর ওয়াটার কো এক্সিস্ট করে, আর সেই পয়েন্টটাকেই আমরা বলে থাকি মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট সাধারণত ডিপেন্ড করে নেচার অফ দ্য সাবস্টেন্সের ওপর, কোন সাবস্টেন্সকে আমরা হিট করছি বা মেল্ট করতে চাইছি, আর প্রেশারের ওপর। মেল্টিং পয়েন্টের সেই ভ্যালু যেটা স্ট্যান্ডার্ড প্রেশারে আমরা মেজার করি সেটাকে আমরা বলে থাকি নর্মাল মেল্টিং পয়েন্ট। এইবারে কথা বলবো আমরা লিকুইড ভেপার স্টেটের। তার মানে সেই প্রসেসটা যখন একটা কোনো অবজেক্ট লিকুইড স্টেট থেকে ভেপার স্টেটে চেঞ্জ হয় সেটাকে আমরা বলে থাকি ভেপারাইজেশন। যেমন ধরো জল লিকুইড স্টেটে আছে, জলটাকে যদি আমরা গরম করতে থাকি এটা কিসে কনভার্ট হয়ে যাবে? ওয়াটার ভেপারে, রাইট? এটা ভাপে কনভার্ট হয়ে যাবে। তার মানে এটা লিকুইড স্টেট থেকে ভেপার স্টেটে কনভার্ট হচ্ছে, এটাকেই আমরা বলে থাকি ভেপারাইজেশন। এবারে এখানেও একইভাবে আমরা এই ইন্টারেস্টিং জিনিসটা অবজার্ভ করি যে যখন প্রথমে জলটা আমরা গরম করা শুরু করি, আমরা কি দেখি যে টেম্পারেচার বাড়ছে। যেই টেম্পারেচারটা পৌঁছে যায় 100 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হয়? তখনই ওই জলটা ওয়াটার ভেপারে কনভার্ট হতে শুরু করে। সেই টাইমটাতে আমরা দেখি যে আমরা যে হিটটা সাপ্লাই করছি সেই হিটটা পুরোপুরিভাবে লিকুইড টু ভেপার এই কনভার্সনে ইউজ হয়ে যাচ্ছে, চেঞ্জ অফ স্টেটে ইউজ হয়ে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা দেখি যে টেম্পারেচার কিন্তু তারপরে আর বাড়ছে না, রাইট? তার মানে আমরা বলতে পারি যে ওই একটা পয়েন্ট যখন আমাদের লিকুইড স্টেট আর ভেপার স্টেট কো এক্সিস্ট করছে অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম, সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি বয়লিং পয়েন্ট। ঠিক মেল্টিং পয়েন্টের মতনই বয়লিং পয়েন্টও ডিপেন্ড করে নেচার অফ সাবস্টেন্সের ওপর আর প্রেশারের ওপর। বয়লিং পয়েন্টের সেই ভ্যালু যেটা আমরা মেজার করি অ্যাট স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার, দ্যাট ইজ 1 অ্যাটমসফিয়ার, তাকে আমরা বলে থাকি নর্মাল বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টের রিলেশনশিপ যদি আমরা প্রেশারের সাথে দেখি, তাহলে আমরা দেখি যে প্রেশার যত বেশি বয়লিং পয়েন্টও তত বেশি, প্রেশার যত কম বয়লিং পয়েন্টও তত কম। নেক্সট আমরা ডিসকাস করব চেঞ্জ অফ স্টেট ফ্রম সলিড টু ভেপার, মানে সলিড থেকে লিকুইডে না গিয়ে সোজা ভেপারে। এরকম কি পসিবল? অ্যাবসলিউটলি পসিবল। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমাদের যে চেঞ্জ অফ স্টেট হয় সেটা সলিড থেকে সোজা ভেপার স্টেটে চলে যায় উইদাউট গোয়িং টু দ্য ইন্টারমিডিয়েট লিকুইড স্টেট, আর এই ধরনের প্রসেসকে আমরা বলে থাকি সাবলিমেশন। সাবলিমেশন আমরা দেখতে পাই কিছু কিছু সাবস্টেন্সেসের ক্ষেত্রে, যেমন আয়োডিন, যেমন ন্যাপথলিন বলস আমরা বাড়িতেও ইউজ করে থাকি, অনেক সময় পুরনো জিনিসপত্রের মধ্যে রেখে দিই, রাইট, যাতে পোকামাকড় না আসে। তো তোমরা দেখে থাকবে যে ন্যাপথলিন বলসটা কিন্তু সলিড হয়, কিন্তু সেটা কখনো লিকুইড স্টেটে কনভার্ট হয় না, সেটা সোজা গরম হিট করলে সেটা সোজা ভেপোরাইজ হয়ে যায়। এই প্রসেসটাকেই আমরা বলে থাকি সাবলিমেশন। এই ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে একটা এরকম পয়েন্ট থাকে যখন সলিড স্টেট আর ভেপার স্টেট এই দুটো কো এক্সিস্ট করে অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক যেরকমভাবে আমরা মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের কথা বললাম, ঠিক সেরকমভাবে যখন আমরা এই সলিড টু ভেপার চেঞ্জ অফ স্টেটের কথা বলি, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে একটা পয়েন্টে আমাদের সলিড আর আমাদের ভেপার স্টেট দুটো কো এক্সিস্ট করে অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম। এবারে ডিসকাস করব আমরা আরও একটা নতুন টার্ম বা নতুন কনসেপ্ট বলতে পারো, যেটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যখন টেম্পারেচার আর প্রেশার এরকম থাকে যে সলিড, লিকুইড আর ভেপার এই তিনটে ফেজই একসাথে কো এক্সিস্ট করে ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। এতক্ষণ অবধি আমরা যে কোনো দুটো স্টেটের কো এক্সিস্টেন্সের কথা বলছিলাম, রাইট? কখনো সলিড লিকুইডের, কখনো লিকুইড ভেপারের, কখনো সলিড ভেপারের। এখন আমরা কথা বলছি এমন একটা পয়েন্টের যখন টেম্পারেচার আর প্রেশারের ভ্যালু এরকমই থাকে যে সলিড, লিকুইড আর ভেপার তিনটে ফেজ একসাথে এক্সিস্ট করে, আর এই পয়েন্টটাকে আমরা বলে থাকি ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট এই টার্মটার প্রথমবার দিয়েছিলেন জেমস থমসন ইন 1873। ট্রিপল পয়েন্টের কনসেপ্টটা বোঝার জন্য সব থেকে ভালো উপায় হলো ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম
ডায়াগ্রাম বেসিক্যালি একটা গ্রাফ যেটা আমরা বানাই বিটুইন প্রেশার অ্যান্ড টেম্পারেচার। যখন প্রেশার আর টেম্পারেচারের মাঝখানে আমরা এই গ্রাফটা প্লট করি, আমরা দেখে থাকি যে এই পুরো স্পেসটা তিনটে রিজনে ডিভাইড হয়ে যায়, সলিড রিজন, লিকুইড রিজন অ্যান্ড ভেপার রিজন। যদি এই গ্রাফটা খুব খেয়াল করে দেখো তাহলে তোমরা দেখবে যে সলিড আর লিকুইড রিজনকে যে কার্ভটা সেপারেট করছে সেই কার্ভটাকে আমরা বলে থাকি ফিউশন কার্ভ। সিমিলারলি লিকুইড আর ভেপার রিজনটাকে যে কার্ভটা সেপারেট করছে তাকে বলে থাকি ভেপোরাইজেশন কার্ভ, আর সলিড আর ভেপার রিজনটাকে যে কার্ভটা সেপারেট করছে সেটা হচ্ছে আমাদের সাবলিমেশন কার্ভ। ইন্টারেস্টিংলি আমরা এটাও দেখি যে এই যে তিনটে কার্ভ, যেটাকে এখানে তিনটে ডিফারেন্ট রং দিয়ে দেখানো হয়েছে, এই তিনটে কার্ভ একটা পয়েন্টে মিট করে, আর সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট। এইবারে আমাদের নেক্সট কনসেপ্ট হলো লেটেন্ট হিট। লেটেন্ট হিট আমরা কাকে বলি? এতক্ষণ আমরা কি দেখছিলাম, যতক্ষণ আমরা চেঞ্জ অফ স্টেটের কথা বললাম আমরা একটা জিনিস শিখলাম যে যখনই কোনো একটা সাবস্টেন্সের স্টেট চেঞ্জ হয় সেই টাইমটাতে যতটা হিট তাকে সাপ্লাই করা হয় সেই পুরো হিটটা কিন্তু চেঞ্জ অফ স্টেটেই ইউজ হয়ে যায়। ঠিক আছে, তো লেটেন্ট হিট কথাটার মানে হচ্ছে যে দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড অর রিলিজড পার ইউনিট মাস ডিউরিং চেঞ্জ অফ স্টেট। এই যে চেঞ্জ অফ স্টেট হয়, যখন কোনো একটা অবজেক্ট সলিড থেকে লিকুইডে চেঞ্জ হয় তখন যতটা হিট পার ইউনিট মাস রিকোয়ার্ড হয় বা যতটা হিট ইউজ আপ হয় চেঞ্জ অফ স্টেটের জন্য তাকে আমরা বলে থাকি লেটেন্ট হিট। লেটেন্ট হিটকে হিট অফ ট্রান্সফরমেশনও বলা হয়। অবভিয়াসলি কেন? কারণ এই যে হিটটা এটা ইউজ আপ হয় কিসে? টু ট্রান্সফর্ম দ্য স্টেট ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, তাই জন্য একে হিট অফ ট্রান্সফরমেশনও বলা হয়ে থাকে। ডিনোট করি ক্যাপিটাল এল দিয়ে, ম্যাথমেটিক্যালি বলতে পারি ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু কিউ বাই এম, যেখানে কিউ হচ্ছে হিট, এম হচ্ছে মাস, দ্যাট ইজ হিট অ্যাবজর্বড অর রিলিজড পার ইউনিট মাস। এসআই ইউনিটের কথা যদি বলি তাহলে হিটের এসআই ইউনিট জুল, মাসের ইউনিট কেজি, তাই জন্যে লেটেন্ট হিটের এসআই ইউনিট হয়ে যাবে জুল পার কেজি। যখন লেটেন্ট হিটের কথা বলছি তখন এখানেও আমরা দু ধরনের লেটেন্ট হিটের কথা বলবো, লেটেন্ট হিট অফ ফিউশন আর লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। নামটা থেকেই বুঝতে পারছো লেটেন্ট হিট অফ ফিউশন মানে এখানে আমরা সেই লেটেন্ট হিটের কথা বলছি যেটা সলিড লিকুইড চেঞ্জ অফ স্টেটের ইনভলভড, মানে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে সলিডে যখন চেঞ্জ অফ স্টেট হয় তখন যে অ্যামাউন্ট অফ হিট পার ইউনিট মাস রিলিজ হয় বা অ্যাবজর্ব হয় সেটাকে আমরা বলে থাকি লেটেন্ট হিট অফ ফিউশন। এটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এল এফ দিয়ে। লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন ইন আ সিমিলার ওয়ে হচ্ছে লেটেন্ট হিট যেটা লিকুইড ভেপার স্টেট চেঞ্জের ইনভলভড, সেটা হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, আর এটাকে আমরা ডিনোট করে থাকি এল ভি দিয়ে। যদি আমরা এই গ্রাফটাকে দেখি তাহলে দেখো এতক্ষণ আমরা যা যা শিখেছি সেই সব জিনিসটা এই গ্রাফটা সামারাইজ করছে খুব সুন্দরভাবে। তোমরা দেখতে পাচ্ছ দেখো যেমন যেমন আমরা হিট সাপ্লাই করছি তেমন তেমন ওয়াই অ্যাক্সিসে দেখো টেম্পারেচার বাড়ছে, কিন্তু যখনই চেঞ্জ অফ স্টেট হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন চেঞ্জ হচ্ছে তখন টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আবার যখন নেক্সট স্টেটে চলে যাচ্ছে তখন আবার হিটের সাথে সাথে টেম্পারেচার বাড়ছে, আবার চেঞ্জ অফ স্টেটের টাইমে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এটাই আমরা শিখেছি, যখন চেঞ্জ অফ স্টেট হয় তখন পুরো সাপ্লাইড হিটটা কিসে ইউজ হয়ে যায়? লেটেন্ট হিটের ফর্মে ইউজ হয়ে যায় টু ফ্যাসিলিটেট দ্য চেঞ্জ অফ স্টেট, আর সেই সময় টেম্পারেচার বাড়ে না। তাহলে বন্ধুরা এটা তো আমরা আগেই দেখেছি যে হিট সবসময় একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ট্রান্সফার হয়, কিন্তু এখন দেখে নেবো যে কত রকম ভাবে হিট ট্রান্সফার হতে পারে। তো এখানে বেসিক্যালি আমরা তিনটে মোডস অফ হিট ট্রান্সফার কভার করব। একটা হলো কন্ডাকশন, দ্বিতীয় হলো কনভেকশন, আর তৃতীয় হলো রেডিয়েশন। সব থেকে প্রথমে দেখে নেব কন্ডাকশন। কন্ডাকশন কথাটার মানে হচ্ছে হিট ট্রান্সফার বা ট্রান্সফার অফ হিট বিটুইন ডিফারেন্ট পার্টস অফ বডি ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। দেখো এটা তো একটা খুব সাধারণ লজিক যে হিট ট্রান্সফার তখনই হবে যখন টেম্পারেচারের তফাৎ থাকবে, তবেই তো একটা হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিট ট্রান্সফার হবে। কিন্তু কন্ডাকশনের কথা আমরা যখনই বলি তার মানে হচ্ছে যে এটা ডিরেক্ট কন্ট্যাক্টে হয়। কন্ডাকশন মানে হিট ট্রান্সফার যখন ডিরেক্ট কন্ট্যাক্টে হয়, মানে ধরো আমাদের কাছে একটা ভেসেল আছে, একটা সসপ্যান আছে, সেটাকে আমরা গ্যাসের উপরে রাখলাম, তখন কি হয়? ওই সসপ্যানটা গরম হতে থাকে। কিভাবে গরম হচ্ছে? কারণ ওই সসপ্যানটা হিটের ডিরেক্ট কন্ট্যাক্টে। এবারে ওই সসপ্যানের প্রথমে বেসটা গরম হচ্ছে, তারপরে আস্তে আস্তে ওর ওপরের সাইডগুলো গরম হচ্ছে, তারপরে ওর হ্যান্ডেলটা গরম হচ্ছে, রাইট? কেন? কারণ ওই একই সসপ্যানের আলাদা আলাদা পার্টসের টেম্পারেচার আলাদা আলাদা, তাই জন্যে ডিউ টু চেঞ্জ অফ দ্যাট টেম্পারেচার হিট ট্রান্সফার হচ্ছে একটা পার্ট থেকে আরেকটা পার্টে, কি অ্যাট দ্য সেম টাইম এটা ডিরেক্ট কন্ট্যাক্টে হচ্ছে।
রাইট? তো এই ধরনের হিট ট্রান্সফারকে আমরা বলে থাকি কন্ডাকশন। তার মানে এটাকে বোঝার আরও একটা সুন্দর উপায় এরকম হতে পারে যে, যেমন ধরো যে একটা বাচ্চা একটা বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ও চাইছে যে ওই বলটা ওর বন্ধু রোহান যে অন্যদিকে দাঁড়িয়ে আছে তার কাছে পৌঁছবে, ঠিক আছে, ওর কাছে পৌঁছাতে চাইছে বলটাকে। এবার দেখো কত রকম ভাবে সে বলটা পৌঁছতে পারে। প্রথম উপায় হলো যে এই বাচ্চাটা ওর নিজের আর রোহানের মাঝখানে যতটা জায়গা আছে সেখানে ওইরকম 10টা বাচ্চাকে আরও দাঁড় করিয়ে দিল, ঠিক। এবারে ও কি করলো, ওই বলটা একে অপর করে আস্তে আস্তে পাস অন করতে থাকলো একটা একটা বাচ্চার থ্রু দিয়ে, অ্যান্ড দ্যাটস হাউ দ্য বল রিচড রোহান, ঠিক আছে। এখানে বলের ট্রান্সফারটা কিভাবে হলো, থ্রু ডিরেক্ট কন্ট্যাক্ট। একটা বাচ্চা পরের বাচ্চাকে দিল, তাই সেই বাচ্চাটা তারপরের বাচ্চাকে দিল, তাই সেই বাচ্চাটা তারপরের বাচ্চাকে দিল, অ্যান্ড সো অন। তার মানে ডিরেক্ট কন্ট্যাক্টে বলের ট্রান্সফার হচ্ছে, এটাই হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশনেও এক্স্যাক্টলি ঠিক তাই হয়। এবারে আমরা ডিসকাস করে নেব থার্মাল কন্ডাক্টিভিটি আরও একটু ডিটেলে। থার্মাল কন্ডাক্টিভিটি এক্স্যাক্টলি আমাদের এটা বলে হাউ র্যাপিডলি আ সাবস্টেন্স উইল কন্ডাক্ট হিট, মানে কোনো একটা অবজেক্ট কত তাড়াতাড়ি হিট কন্ডাক্ট করবে। আমি আগেও বলেছি যে যদি ধরো আমাদের কাছে দুটো অবজেক্ট আছে এ আর বি, এদের মাঝখানে হিট কন্ডাকশন কেন হবে, হিট একজনের থেকে আর একজনের দিকে কেন যাবে, যদি দেয়ার ইজ আ টেম্পারেচার ডিফারেন্স। ধরো অবজেক্ট এ টেম্পারেচার টি এতে আছে, অবজেক্ট বি টেম্পারেচার টি বিতে আছে। যদি দুটো টেম্পারেচার আলাদা হয় তবেই হিটের কন্ডাকশন হবে। ধরে নাও টেম্পারেচার অফ এ ইজ গ্রেটার দ্যান টেম্পারেচার অফ বি, সেই ক্ষেত্রে এই এ অবজেক্টটা বেশি হট বা বেশি হাই টেম্পারেচারে, সুতরাং হিট ফ্লো এ থেকে বি এর দিকে হবে, ঠিক আছে। আর আমরা লিখতে পারি যে রেট অফ ফ্লো অফ হিট, মানে এই হিটটা কত তাড়াতাড়ি ফ্লো হবে সেটা দুটো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। একটা হচ্ছে দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার, এই দুটো অবজেক্টের মাঝখানে কতটা টেম্পারেচার ডিফারেন্স আছে, আর একটা হচ্ছে এরিয়া পার ইউনিট লেন্থ, কারণ হিট কন্ডাকশনটা এরিয়ার ওপরেও ডিপেন্ড করবে, রাইট। তো লেট আস সে এই রেট অফ হিট ফ্লোকে যদি আমি ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করতে চাই, তাহলে আমি এই প্রপোর্শনালিটিটাকে যখনই ইজ ইকুয়াল টুতে চেঞ্জ করব, এখানে আমি একটা কনস্ট্যান্ট ইনভলভ করব কে, ঠিক আছে। আর এই যে কনস্ট্যান্টটা এখানে আমরা ইনভলভ করেছি, এই কনস্ট্যান্ট কেটাকেই আমরা বলে থাকি থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে। তো এই কে এর ভ্যালুটাই আমাদেরকে বলে দেয় যে হাউ র্যাপিডলি, কত তাড়াতাড়ি একটা পার্টিকুলার অবজেক্ট হিট কন্ডাক্ট করবে। তাহলে এখানে দেখে নিই, ইট ইজ ডিনোটেড বাই কে, গ্রেটার দ্য ভ্যালু অফ কে মোর র্যাপিডলি ইট উইল কন্ডাক্ট হিট। যত বেশি ভ্যালু হবে কে এর তত তাড়াতাড়ি হিটের কন্ডাকশন হবে। যদি আমরা ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটারের ক্ষেত্রে দেখি, তো আমরা দেখি সলিডসের ক্ষেত্রে এই কন্ডাক্টিভিটির ভ্যালু সব থেকে বেশি আর গ্যাসেসের ক্ষেত্রে সব থেকে কম। এসআই ইউনিট যদি দেখতে চাও, তো এসআই ইউনিট এখান থেকে তোমরা ইজিলি বার করে নিতে পারবে। দেখো এখান থেকে কত হয়ে যাবে, জুল ইন্টু মিটার পার ইউনিট এরিয়া। তো সুতরাং এসআই ইউনিট কিভাবে বার করবে সেটা আমি তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি, আর নয়তো চলো আমি বলে দিই। এখান থেকে দেখো এই কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, হিট ইন্টু এল বাই এ ইন্টু টি এ মাইনাস টিবি, রাইট। হিটের ইউনিট আমরা কি জানি, এটা হিট শুধু নয়, রেট অফ ফ্লো অফ হিট মানে হিট পার ইউনিট টাইম, তাই জন্য দেখো জুল পার সেকেন্ড চলে এলো। পার ইউনিট টেম্পারেচার, তাই জন্য কেলভিন ইনভার্স। আর লেন্থ বাই এরিয়া, সুতরাং এটা মিটার বাই মিটার স্কোয়ার মানে মিটার ইনভার্স, তাই জন্য এটা ইউনিট। সুতরাং এই ইউনিটসগুলোকে তো মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই, যতক্ষণ তোমরা এক্সপ্রেশন জানো ততক্ষণ ইউনিটস তোমরা এমনি বার করে নিতে পারবে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের থার্মাল কন্ডাক্টিভিটির গল্প। এবারে আমাদের সেকেন্ড মোড অফ হিট ট্রান্সফার হলো কনভেকশন। কনভেকশনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ট্রান্সফার অফ হিট হয় বাই অ্যাকচুয়াল মোশন অফ ম্যাটার। তার মানে কি হলো, তার মানে হলো আমরা যদি সেই একই এক্সাম্পলটা নিই, যে ধরো এই বাচ্চাটার হাতে একটা বল আছে আর ও চাইছে ওই বলটা রোহানের কাছে পৌঁছতে। এবারে ও কি করলো, ও নিজে বলটা নিয়ে হাঁটতে লাগলো হাঁটতে লাগলো হাঁটতে লাগলো, রোহানের হাতে বলটা গিয়ে দিয়ে এলো। তার মানে এখানে ও নিজে অ্যাকচুয়ালি ওর মোশন হলো, মানে অ্যাকচুয়াল ম্যাটারের মোশনের থ্রু দিয়েই হিটটা ট্রান্সফার হলো, সেটাকে বলে থাকি কনভেকশন। কনভেকশনটাও আমরা বুঝে নেবো আমাদের ওই একই উদাহরণটা দিয়ে। ধরো আমি একটা সসপ্যানে জল নিলাম আর সেটাকে আমি গ্যাসের উপরে রাখলাম,
ঠিক, এর আগে আমি বলেছিলাম যে সসপ্যানটা যে গরম হচ্ছে সেটা ডিরেক্ট কন্ট্যাক্ট থেকে হচ্ছে, সেটা হচ্ছে কন্ডাকশন। কিন্তু সসপ্যানের ভেতরে যে জলটা গরম হচ্ছে সেটাতে যদি তুমি ফোকাস করো তাহলে তুমি কি দেখবে, জলটা কিভাবে গরম হচ্ছে, জলটা কিন্তু ডাইরেক্ট আগুনের কন্ট্যাক্টে নেই, ডাইরেক্ট হিটের কন্ট্যাক্টে নেই, রাইট, ইনডাইরেক্টলি হিটের কন্ট্যাক্টে আছে থ্রু দ্য ভেসেল। ঠিক, আর এই জলের যে পার্টিকেলগুলো, ওয়াটারের যে পার্টিকেলগুলো, তারা নিজেদের মোশন দিয়ে সেই হিটটাকে ট্রান্সফারও করছে। সুতরাং এই যে জলটা গরম হচ্ছে সেটা হচ্ছে কনভেকশনের একটা এক্সাম্পল। সাধারণত কনভেকশন আমরা ফ্লুইডসের ক্ষেত্রে দেখতে পাই, যেমন লিকুইডস বা গ্যাসেসের ক্ষেত্রে। আর কনভেকশন দু ধরনের হতে পারে, একটা হতে পারে ন্যাচারাল কনভেকশন, আর একটা হতে পারে ফোর্সড কনভেকশন। ন্যাচারাল কনভেকশন কথাটা থেকেই বুঝতে পারছো যেটা নেচারে নিজের থেকে হয়। ইনফ্যাক্ট ন্যাচারাল কনভেকশনে আমরা দেখে থাকি যে গ্র্যাভিটির একটা খুব ইম্পর্টেন্ট রোল হয়। ন্যাচারাল কনভেকশনের এক্সাম্পল যদি নিতে হয়, উই ক্যান থিঙ্ক অফ ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ। আমরা এগুলো আমাদের জুনিয়র ক্লাসেসেও পড়েছি, জিওগ্রাফিতেও পড়েছি, রাইট, যে ল্যান্ড থেকে সমুদ্রের দিকে যে হাওয়াটা বয় কিংবা সমুদ্র থেকে ল্যান্ডের দিকে যে হাওয়াটা বয় সেগুলোকে আমরা বলে থাকি সি ব্রিজ বা ল্যান্ড ব্রিজ। আর এই সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ এগুলো হচ্ছে ন্যাচারাল কনভেকশনের একটা এক্সাম্পল। একটু পরেই আমরা এটাকে একটু ডিটেলে ডিসকাস করে নেব। কিন্তু কিছু কনভেকশন হয় ফোর্সড কনভেকশন, মানে আমরা এরকম একটা সেটআপ তৈরি করি বা এরকম একটা ফিজিক্যাল সেটআপ তৈরি করি যেখানে আমরা পাম্প বা এই ধরনের মেশিনারির সাহায্য নিয়ে কোনো একটা মেটেরিয়ালকে মুভ করবার জন্য ফোর্স করি, সেটাকে আমরা বলে থাকি ফোর্সড কনভেকশন। ফোর্সড কনভেকশনও অনেক জায়গায় আমরা দেখতে পাই, যেমন আমাদের বাড়িতে যে ফোর্সড এয়ার হিটিং সিস্টেমস হয়, এয়ারটাকে গরম করার জন্য যে হিটিং সিস্টেমসগুলো হয়, কিংবা অটোমোবাইলসে যে কুলিং সিস্টেমগুলো হয়, সেই সব ক্ষেত্রে আমরা ফোর্সড কনভেকশন দেখতে পাই। তাহলে এখানে দেখে নেওয়া যাক একটা ন্যাচারাল কনভেকশনের খুব সুন্দর এক্সাম্পল, যেখানে আমরা ডিসকাস করে নেবো সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজ। হয়তো তোমরা জুনিয়র ক্লাসেসও পড়েছো বা নাও পড়েছো, তবে চলো এখানে পড়ে নেওয়া যাক। তো জেনারেলি আমরা দেখে থাকি কি হয়, ডিউরিং দ্য ডে ল্যান্ড হিটস আপ কুইকার দ্যান ওয়াটার। ধরো এটা ল্যান্ড, এটা ওয়াটার, রাইট। আমরা সবাই জানি ওয়াটার বলতে একটা পুকুর বা লেক বা নদী নয়, ওয়াটার বলতে ওশেন। আমরা জানি আর্থের কত, মানে মোর দ্যান 50% অফ দ্য আর্থে কি আছে, ওয়াটার আছে, রাইট। সুতরাং ধরো এটা ওয়াটার, এটা ল্যান্ড। আমরা কি জানি ডে টাইমে, এখানে দেখতেই পাচ্ছ সান বানানো আছে, মানে এটা ডে টাইম। এখন আমরা কিসের কথা বলছি, উই আর টকিং অ্যাবাউট দ্য ডে। ডে টাইমে আমরা দেখে থাকি যে ল্যান্ড তাড়াতাড়ি হিট হয়ে যায় কম্পেয়ার টু দ্য ওয়াটার। সে কারণে কি হয়, ল্যান্ডের ওপরে যে এয়ারগুলো সেগুলো তাড়াতাড়ি গরম হয়ে যায়। গরম হাওয়া লেস ডেন্স হয়, ডেন্সিটি যেহেতু কম হয় সেহেতু তারা ওপর দিকে চলে যায়। সেই জন্য দেখো এই হট এয়ারগুলো ওপর দিকে চলে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট নিচেটাতে কি হয়ে যায়, খালি জায়গা ক্রিয়েট হয়ে যায়। এই যে হট এয়ারগুলো ওপরে যাচ্ছে, ওপরে যে গেল, ওপরে এদেরও তো জায়গা চাই উপরে। সুতরাং যে এয়ারগুলো আছে তারা দেখো এইভাবে সার্কুলেট করে যাচ্ছে, তারা নিচে চলে আসছে। আর এখানে যে ভ্যাকিউমটা ক্রিয়েট হয়ে গেছে সেটা কারা ফিল করছে, এই সি থেকে যে এয়ারটা আসছে ল্যান্ডের দিকে সেটা এদিকে বইছে। আর এই যে হাওয়াটা সি টু ল্যান্ড ব্লো করছে সেটাকে আমরা বলে থাকি সি ব্রিজ। কি বলে থাকি সেটাকে আমরা বলে থাকি সি ব্রিজ। আর এই কারণেই সি ব্রিজ কখন আমরা দেখতে পাই, ডে টাইমে। আর রাত্রির বেলায় এক্স্যাক্টলি অপোজিট জিনিস হয়, যখন নাইট টাইম হয় তখন আমাদের ল্যান্ড তাড়াতাড়ি ঠান্ডা হয়, রাইট। যেহেতু ল্যান্ড তাড়াতাড়ি ঠান্ডা হয়, রাত্রির বেলায় দুটোর যদি তুমি কম্প্যারিজন করো তখন কম্প্যারেটিভলি তোমার ওয়াটার ইজ হটার দ্যান দ্য ল্যান্ড। তাই জন্যে ওয়াটার থেকে হট এয়ারটা উপর দিকে চলে যায়, এখানে ভ্যাকিউম ক্রিয়েট হয়ে যায়। সুতরাং ল্যান্ড থেকে ওয়াটারের দিকে ব্রিজ তখন বয়, যেটাকে আমরা বলে থাকি ল্যান্ড ব্রিজ। তো সুতরাং সি ব্রিজ ডে টাইমে বয় আর ল্যান্ড ব্রিজ বয় রাত্রির টাইমে, মানে কি নাইট টাইমে। আর এই যে সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজের কনসেপ্টটা, এই কনসেপ্টের ভেতরে লুকিয়ে রয়েছে কোন ফেনোমেনন, কনভেকশন, রাইট। কনভেকশনে কি হয়, এটাই তো হয় এক্স্যাক্টলি, রাইট, যেখানে থ্রু দ্য মিডিয়ামের থ্রু দিয়ে আমাদের হিটটা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ফ্লো করতে থাকে। অ্যান্ড দিস ইজ অ্যান এক্সেলেন্ট এক্সাম্পল অফ ন্যাচারাল কনভেকশন। আমাদের তৃতীয় মোড অফ হিট ট্রান্সফার হলো রেডিয়েশন। রেডিয়েশন একটা খুবই ইন্টারেস্টিং ওয়ে অফ হিট ট্রান্সফার, যেখানে আমরা দেখি যে যদি দুটো অবজেক্ট একে অপরের থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্স অ্যাওয়ে আর তাদের মাঝখানে রয়েছে ভ্যাকিউম, তার মানে তাদের মাঝখানে কোনো মিডিয়াম নেই, কিন্তু তা সত্ত্বেও একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেটাকেই আমরা বলে থাকি রেডিয়েশন। তার মানে রেডিয়েশনের যে প্রসেসটা, এখানে আমাদের মিডিয়ামের প্রয়োজনই পড়ে না।
তার মানে আমরা যদি আমাদের সেই উদাহরণগুলি দিয়ে বুঝতে চাই, নিশ্চয়ই বুঝতে পারবো। ধরো এই বাচ্চাটা বলটা পৌঁছতে চাইছে কার কাছে? রোহনের কাছে, আর মাঝখানে আর কোনো বাচ্চা নেই, কোনো মিডিয়াম নেই, কোনো রাস্তা নেই যেখানে সে চলতে পারে। সেই বাচ্চাটা তখন কি করবে? বলটাকে এভাবে ছুড়ে দিল আর বলটা সোজা গিয়ে রোহানের কাছে পৌঁছে গেল। ঠিক, এটা হলো রেডিয়েশন। আমরা যদি আমাদের ওই সসপ্যানের এক্সাম্পলটা নিই, সসপ্যান, তার ভিতরে জল, সেটাকে আমরা গ্যাসের উপর রেখে দিয়েছি, গরম হচ্ছে। কিছুক্ষণ বাদে আমরা যদি নিজের হাতটা ওই সসপ্যানের একটু ওপরে রাখি, বেশ খানিকটা ওপরে, আমরা কি দেখি? আমাদের হাতেও আমরা গরম ফিল করতে পারছি, রাইট? সেই ক্ষেত্রে আমাদের হাতটা না তো সসপ্যানের ডিরেক্ট কন্ট্যাক্টে, নাই জলের ডিরেক্ট কন্ট্যাক্টে, বাট স্টিল আমরা গরম কেন ফিল করতে পারছি? বিকজ অফ রেডিয়েশন, রাইট? তো রেডিয়েশনের ক্ষেত্রে এই হিট ট্রান্সফারটা কিভাবে হয়? ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আর যেহেতু হিট ট্রান্সফার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ফর্মে হয়, সেহেতু এখানে হিট ট্রান্সফার ইজ ভেরি ফাস্ট। কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এরা যে মুভ করে, দে মুভ অলমোস্ট উইথ দ্য স্পিড অফ লাইট। রেডিয়েশনের একটা খুব সুন্দর আমাদের ডে টু ডে লাইফের এক্সাম্পল হলো যে সূর্য থেকে যে হিটটা আমাদের আর্থে পৌঁছয়, সেটা কিভাবে পৌঁছয়? থ্রু রেডিয়েশন। বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের এই ভিডিওর লাস্ট টপিকে, যেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং মানে এখানে আমরা কুলিংয়ের কথা বলবো। যখনই কোনো অবজেক্ট কুল হচ্ছে, তার মানে সেই অবজেক্ট থেকে হিট লস হচ্ছে, হিট বাইরে চলে যাচ্ছে, রাইট? নিউটনস ল অফ কুলিং আমাদের বলে যে দ্য রেট অফ হিট লস মানে হিট লস সময়ের সাথে সাথে কত তাড়াতাড়ি হচ্ছে। রেট অফ হিট লস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য সারাউন্ডিংস, রাইট? তার মানে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ডি কিউ বাই ডিটি উইথ আ মাইনাস সাইন। কেন? কারণ হিট লস হচ্ছে, হিট বাইরে চলে যাচ্ছে, সেই কারণে মাইনাস ডি কিউ বাই ডিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু T2 মাইনাস T1, দ্যাট ইজ ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিংস। এই হিট লসের যদি কথা বলি, তো এটা দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা তো হচ্ছে যে নেচার অফ সারফেস, যে সারফেস থেকে হিট লস হচ্ছে সেই সারফেসের নেচার কীরকম। দ্বিতীয় হচ্ছে সেই এক্সপোজড সারফেসের এরিয়া কতটা, কারণ ওই সারফেসের এরিয়া যতটা হবে সেই প্রপোর্শনেই ততটাই হিট লসও হবে, তাই তো? তো চলো এবারে নিউটনস ল অফ কুলিংটাকে দেখে ফেলি ম্যাথমেটিক্যালি। এবারে নিউটনস ল অফ কুলিংটাকে ম্যাথমেটিক্যালি দেখবো। আমরা দেখছি নিউটনস ল অফ কুলিং আমাদেরকে বলছে যে দ্য রেট অফ হিট লস, দ্যাট ইজ মাইনাস ডি কিউ বাই ডিটি, ইজ প্রপোর্শনাল টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার T2 মাইনাস T1, যেখানে T2 হচ্ছে টেম্পারেচার অফ দ্য বডি। ধরে নাও এটা একটা বডি যার মাস m, যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে s, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস ডি কিউ বাই ডিটি is equal to একটা কনস্ট্যান্ট k ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে? এরকম লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। এইবারে এক্ষুনি আমি কি বললাম যে আমার কাছে একটা বডি আছে যার মাস হচ্ছে m, তো সুতরাং আমরা লিখতে পারি dq is equal to mass ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। এখানে DT2 কেন লিখলাম? কারণ বডির টেম্পারেচার হচ্ছে T2, T1 তো টেম্পারেচার অফ সারাউন্ডিংস, ঠিক আছে? সুতরাং এখান থেকে আমি যদি দুদিকেই d বাই dt করি, তাহলে dq বাই dt ইজ ইকুয়াল টু হয়ে যাবে ms d ক্যাপিটাল T2 বাই dt, ঠিক আছে? তার মানে মাইনাস যদি dq বাই dt এখানে আমরা লিখি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ms d T2 বাই dt, ঠিক আছে? এবারে এই মাইনাস ডি কিউ বাই ডিটির এই ভ্যালুটাকে আমরা পুট করে ফেলবো এখানে। সুতরাং এটাকে আমরা লিখবো মাইনাস ms ডি T2 বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু T2 মাইনাস T1। এরপরে আমরা যা করব সেটা হচ্ছে সিম্পল ম্যাথামেটিক্স। ক্যাপিটাল টি এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো। সুতরাং এটা হয়ে যাবে ডি T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 is equal to minus k by ms dt। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই k by ms এই পুরো জিনিসটাই কিন্তু আপাতত কনস্ট্যান্ট। সুতরাং এই পুরো জিনিসটার জায়গায় আমি কি করতে পারি? k by ms এর জায়গায় আমি একটা কনস্ট্যান্ট ক্যাপিটাল k লিখতে পারি, নিশ্চয়ই পারি। সুতরাং এটা হয়ে যাবে dT2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 is equal to minus k dt, ঠিক? এইবারে আমরা কি করব? দুদিকেই আমরা করে ফেলবো ইন্টিগ্রেট,
ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন অফ 1/t2 মাইনাস t1 হয়ে যাবে log অফ t2 মাইনাস t1, আর এদিকে এটা কি হয়ে যাবে মাইনাস কে টি প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এবারে যদি আমরা দুদিকেই এক্সপোনেনশিয়াল নিয়ে নিই, মানে ই টু দ্য পাওয়ার যদি নিয়ে নিই, তাহলে ই টু দ্য পাওয়ার লগ অফ টি2 মাইনাস t1 হয়ে যাবে t2 মাইনাস t1, আর এদিকে এটা হয়ে যাবে ই টু দ্য পাওয়ার মাইনাস কেটি প্লাস সি। এবারে ই টু দ্য পাওয়ার মাইনাস কেটি প্লাস সি সেটা হয়ে যাবে, সেটাকে আমরা কি লিখতে পারি ই টু দ্য পাওয়ার মাইনাস কেটি ইন্টু সি, কারণ লগ এটার প্লাস। সুতরাং এইখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারি টাইম অফ কুলিং। ঠিক আছে, সুতরাং নিউটনস ল অফ কুলিংয়ের যে ডেফিনেশনটা, সেখান থেকে আমরা ম্যাথামেটিক্যালি এরকম একটা এক্সপ্রেশনে অ্যারাইভ করতে পারি, যেখান থেকে আমরা টাইম অফ কুলিং ক্যালকুলেট করতে পারি, প্রোভাইডেড উই নো দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিংস। তাহলে বন্ধুরা চলে এসেছি আমরা এই ভিডিওর শেষের দিকে, আর আমি আশা করছি যে তোমরা সবাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে এই পুরো ভিডিওটা দেখেছো, আর থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের কনসেপ্ট নিশ্চয়ই হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। যদি এরকম হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে নিশ্চয়ই লিখে জানিও যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আরও একবার বলে দিই সেই সব বাচ্চাদের জন্য যারা এই চ্যাপ্টারটা হিন্দিতে বা ইংলিশে পড়তে চায়, এই চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও হিন্দি ল্যাঙ্গুয়েজে অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড। সুতরাং তোমরা যদি চ্যানেলে গিয়ে সার্চ করো তো তোমরা এই ভিডিওটা হিন্দিতে পেয়ে যাবে। আর যেসব বাচ্চারা এটা ইংলিশে পড়তে চায় তাদেরও বলে দিই যে এই চ্যাপ্টারের ডিটেলড এক্সপ্লেনেশনও আমাদের চ্যানেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অলরেডি রাখা আছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই খুব মন দিয়ে পড়তে থাকো, খুব আনন্দে থাকো, মজায় থাকো। আমি আবার তাড়াতাড়ি খুব ভালো একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।